আমাদের লেকচার 5 এ সবাইকে স্বাগতম। লেকচার 5 এ আমরা দেখতে যাচ্ছি কাজশক্তি ক্ষমতার মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ টপিক, যেটা হচ্ছে গতিশক্তি এবং কাজশক্তি উপপাদ্য। এই যে গতিশক্তি এবং কাজশক্তি উপপাদ্য, এটা দিয়ে প্রথমে আমরা কনসেপ্ট দেখার পরে এরপরে এটার অ্যাপ্লিকেশনগুলো দেখার চেষ্টা করব। এবং এই কাজশক্তি উপপাদ্য বিজ্ঞানে মানে কাজশক্তির যে চ্যাপ্টারটা আছে এখানে তো অবশ্যই লাগে, পাশাপাশি পদার্থবিজ্ঞানের অন্যান্য সেগমেন্টে অনেক বেশি ইউজড একটা থিওরি। সুতরাং এই যে ওয়ার্ক এনার্জি থিওরিয়াম অথবা কাজশক্তি উপপাদ্য, এটা আমাদের খুব ভালো করে বুঝতে হবে। প্রথম বিষয়, গতিশক্তি বলতে আসলে আমরা কি বুঝি? সহজ ভাষায় যদি তুমি চিন্তা করো, একটা বস্তু এমনি নর্মালি ধরো স্থির অবস্থায় ছিল, সে হঠাৎ দৌড়ানো শুরু করলো। কেউ যদি হঠাৎ দৌড়ানো শুরু করে, তার মানে সে একটা বেগ অর্জন করছে। এই যে বেগটা সে পাইলো, এই বেগের কারণে তার মধ্যে কি তৈরি হয়েছে বলো তো? গতিশক্তি তৈরি হয়েছে। ধরে নাও একটা বস্তু, এভাবে দেখাই, ধরে নাও একটা বস্তু, তার একটা বেগ আছে, ধরে নাও বেগের মানটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, আর এই বস্তুর ভর ধরে নাও 1 কেজি। তাহলে বস্তুর যখন এই বেগটা অর্জন করছে, এই বেগটা তো আর প্রথম থেকে তার মধ্যে ছিল না। ধরে নাও এই বেগটা কেউ না কেউ তার মধ্যে আসলে দিছে। তো যখন এই বেগটা দিছে, তখন আসলে কি দেওয়ার ফলে এই বেগটা সে অর্জন করছে বলো তো? গতিশক্তি দেওয়ার ফলে। তার মানে তাকে যখন একটা সার্টেন গতিশক্তি দেওয়া হয়েছে, সেই গতিশক্তিকে কাজে লাগায় সে কি করছে? বেগ অর্জন করছে। তো কতটুকু গতিশক্তি তার মধ্যে দেওয়া হয়েছিল যার মাধ্যমে সে আসলে 5 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করছে বলো তো? সেটা আমরা ইজিলি বের করতে পারি। আমরা জানি গতিশক্তির সূত্র হচ্ছে হাফ mv স্কোয়ার। তাহলে এখানে যদি এম এর মান আমি বসাই দিই 1, আর ভি এর মান যদি আমি এখানে বসাই দিই 5 স্কোয়ার, তাহলে এখানে আমাদের অ্যান্সার চলে আসবে 25/2, হুইচ ইজ 12.5 জুল। তার মানে এই বস্তুর মধ্যে কেউ যদি 12.5 জুল কাজ করে, এই বস্তুর মধ্যে যদি 12.5 জুল কাজ করা হয়, তবে এই বস্তু স্থির অবস্থা থেকে এই বেগটা আসলে প্রাপ্ত হবে। ঠিক আছে? তার মানে এই গতিশক্তির মাধ্যমে বস্তুতে নির্দিষ্ট বেগ কাজ করে। আবার উল্টাভাবে বলা যায়, বস্তুর বেগ যেই শক্তির মাধ্যমে তৈরি হয় সেই শক্তিকে আমরা বলতে পারি গতিশক্তি, অথবা বস্তুর বেগ থাকার কারণে বস্তুর মধ্যে যেই শক্তি থাকে তাকে আমরা গতিশক্তি বলি। অনেকভাবে চিন্তা করা যায়। তোমাদের জন্যই সূত্রটা মানে সংজ্ঞাটা এখানে সুন্দর করে লেখা আছে, যে কোনো বস্তু গতিশীল থাকার কারণে মানে কি? মানে একটা বেগ থাকার কারণে সে যে শক্তি লাভ করে, বা গতিশীল বস্তু গতির বিনিময়ে যে পরিমাণ কাজ করতে পারে তাকে গতিশক্তি বলা হয়। তো গতির বিনিময়ে যে কাজ করতে পারে এটাকেই গতিশক্তি বলা হয়, কারণ আমরা জানি কাজ এবং শক্তি হচ্ছে একটার সমার্থক শব্দ। এবার দেখো কাজশক্তি উপপাদ্য খুব খুব বেশি ইম্পর্টেন্ট। কোনো বস্তুর উপর প্রযুক্ত লব্ধি বল দ্বারা, এ পার্টটা খুব ইম্পর্টেন্ট, এই যে লব্ধি বলের অংশটা, লব্ধি বল দ্বারা কৃত কাজ বস্তুর গতিশক্তি পরিবর্তনের সমান। বস্তুর গতিশক্তির পরিবর্তনের সমান। ভেরি ইম্পর্টেন্ট এই লাইন দুটা। লব্ধি বল বলতে এখানে নেট ফোর্স বোঝাচ্ছে। নেট ফোর্স মানে সব ধরনের বল, তার মানে ওয়ার্ক ডান বাই অল কাইন্ড অফ ফোর্সেস। ঠিক আছে? অল কাইন্ড অফ ফোর্সেস অথবা নেট ফোর্স দ্বারা যেই কাজ করা হয়, সব ধরনের বল দ্বারা যেই কাজ করা হয়, সেই কাজের মান হবে হচ্ছে তার বস্তুর গতির শক্তির পরিবর্তনের সমান। মানে একবারে লিখি ডেল্টা ইকে, মানে কাইনেটিক এনার্জির পরিবর্তনের সমান। এখন বলতে পারে যে অল ফোর্সেস বলতে আপনি কি বোঝাচ্ছেন? এটা হতে পারে অল ফোর্সের একটা অংশ হতে পারে, যে আমি বোঝাচ্ছি মহাকর্ষ দ্বারা কৃত কাজ। একটা হতে পারে যা আমি বোঝাচ্ছি। আচ্ছা, তার আগে তোমাদের একটা ছোট করে একটা কথা বলে নেই। এই ফোর্স যে শুধুমাত্র সংরক্ষণশীল হতে হবে তা না। আমি তোমাদের একটু আগে লেকচারে বলছিলাম যে সংরক্ষণশীল বল, অসংরক্ষণশীল বল আমাদের শিখতে হবে। তো এই কাজশক্তির যে উপপাদ্যটা, এখানে শুধুমাত্র সংরক্ষণশীল বলার আর কোনো এক্সাম্পল নাই, মানে কোনো কন্ডিশন নাই। আমরা যখন বিভব শক্তি পড়ছিলাম তখন দেখছিলাম শুধুমাত্র সংরক্ষণশীল বলের জন্য সেটা অ্যাপ্লিকেবল। বাট যখন এই কাজ এখানে হিসাব করব, তখন এই অল ফোর্সের মধ্যে কনজারভেটিভ ফোর্সও আসবে। কনজারভেটিভ মানে কি? সংরক্ষণশীল বল আসবে, আবার নন কনজারভেটিভ যে ফোর্সগুলো আছে সেটাও আসবে, মানে অসংরক্ষণশীল বলগুলো আসবে। তো সংরক্ষণশীল বলের এক্সাম্পল কোনগুলো? এখানে অল ফোর্সের বদলে কি কি লিখতে পারি? আমরা সংরক্ষণশীল বলের এক্সাম্পলে লিখতে পারি স্প্রিং বল,
আমরা এখানে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ হিসাব করতে পারি। যদি এখানে তাড়িৎচুম্বক বল বা তড়িৎচুম্বক বল অ্যাপ্লিকেবল হয় আমরা সেটাও এখানে হিসাব করতে পারি। আর নন কনজারভেটিভ ফোর্সের মধ্যে আমরা চাইলে ঘর্ষণ বল চিন্তা করতে পারি। ঠিক আছে, তাহলে যদি এই কোয়েশনটা আমি লিখতে চাই, ধরে নিলাম এমন একটা কেস যেখানে একই সাথে স্প্রিং বল আছে, মহাকর্ষ বল আছে, ঘর্ষণ বল আছে, তিনটাই আছে। তো সেই ক্ষেত্রে ইকুয়েশনটা কেমন দাঁড়াবে? সেই ক্ষেত্রে ইকুয়েশনটা দাঁড়াবে হচ্ছে ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশনাল ফোর্স, মহাকর্ষের জন্য একটা কৃত কাজ, স্প্রিংয়ের জন্য একটা কৃত কাজ, আর একটা হচ্ছে ধরে নাও আর কি বলছি আমি যে এটা আছে এটা আছে, আর বলছি যে ঘর্ষণ বল আছে, এমন একটা কেস কিন্তু অনেক হইতে পারে। একসাথে শুধুমাত্র স্প্রিং বল ঘর্ষণ থাকতে পারে, মহাকর্ষের সাথে ঘর্ষণ থাকতে পারে, ঠিক আছে, কম্বিনেশন আর কি। তো আমি চিন্তা করছি যে এটা আছে আর ঘর্ষণ বল আছে, তাহলে ঘর্ষণ বলেরটা আমি এখানে লিখলাম স্মল এফ, ডব্লিউ স্মল এফ। এটা হবে কি গতিশক্তির পরিবর্তনের সমান, তাহলে এটাকে আমি লিখতে পারবো ডেল্টা ই কে। আর গতিশক্তির পরিবর্তন তো আমরা জানি, গতিশক্তির পরিবর্তনকে আমরা লিখতে পারি এভাবে যে ফাইনাল কাইনেটিক এনার্জি মাইনাস ফাইনাল কাইনেটিক এনার্জি মানে শেষ গতিশক্তি মাইনাস আদি গতিশক্তি, ইনিশিয়াল কাইনেটিক এনার্জি। ঠিক আছে, হোপফুলি আমরা উপপাদ্যটা বুঝতে পারছি। এখানে কনজারভেটিভ ফোর্সও আলোচনা হবে, নন কনজারভেটিভ ফোর্সও মানে অসংরক্ষণশীল বলও আলোচনা হবে। এবার ধ্রুব বলের জন্য আমরা এই প্রমাণটা দেখবো যে ঠিক আছে ভাই বুঝলাম আপনার উপপাদ্য, কিন্তু এই উপপাদ্যের প্রমাণটা আসলে কোথায়? আর কাজশক্তি উপপাদ্য এটাকে আমরা বলি হচ্ছে ওয়ার্ক এনার্জি থিওরেম। হ্যাঁ, যারা ইংলিশ ভার্সন আছো তারা যাতে রিলেট করতে পারো, ওয়ার্ক এনার্জি থিওরেম। এবার আমরা যে কাজশক্তি উপপাদ্য বা ওয়ার্ক এনার্জি থিওরেমের কথাটা পড়লাম, এটার আমরা এখন প্রুফ দেখব। তো প্রুফটা আমরা দুই ক্ষেত্রে দেখাবো, একটা ধ্রুব বলের জন্য দেখাবো আর একটা পরিবর্তনশীল বলের জন্য দেখাবো। তো ফার্স্টে ধ্রুব বলের জন্য একটু দেখার চেষ্টা করো। এখানে ধরে নাও একটা বস্তু রাখা আছে, যে বস্তুর আদিবেগটা হচ্ছে ধরে নাও ইউ। এখন এই বস্তুতে একটা বল প্রয়োগ করা হয়েছে এবং বল প্রয়োগ করে এই বস্তুর একটা সরণ হয়েছে, ধরো এখান থেকে বস্তু এখানে চলে গেছে, তাহলে বস্তু সরণ হওয়া মানে কি বস্তুর কাজ হয়ে গেছে, তাই না? সরণ হওয়া মানে কিন্তু কাজ হয়ে গেছে। তাহলে এখানে বস্তুর বেগ কিন্তু পরিবর্তন হবে, কারণ বস্তুর উপর বল কাজ করতেছে, ত্বরণ আছে, অবশ্যই কিন্তু বেগ পরিবর্তন হবে। তাহলে এখানে আমি ধরলাম আমার সরণ হয়েছে হচ্ছে এস, বল হচ্ছে এফ, আদিবেগ ইউ, শেষ বেগ ভি। এটা আশা করি ক্লিয়ার। এবং দেখো বল এবং সরণ একই দিকে কাজ করে, তার মানে বল এবং সরণ একই দিকে কাজ করে মানে বল ভেক্টর এবং সরণ ভেক্টরের মধ্যবর্তী কোণ, যেটাকে আমরা থিটা বলি, সেটা হচ্ছে 0 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমি যদি কাজের কথা চিন্তা করি তাহলে কাজ হবে এফ এস কস 0 ডিগ্রি, এটাকে লিখতে পারি এফ এস। এখন এফ এটাকে যদি আমি ফার্দার ভেঙে লিখি তাহলে বলের সূত্র হচ্ছে এম ইন্টু এ। এসটাকে যদি আমি ফার্দার ভেঙে লিখি, এখন এসটাকে তো অনেকভাবে লেখা যায়, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার লেখা যায়, তাই না? এস সমান ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই টুয়াইজে লেখা যায়, এস সমান ভিটিও লেখা যায়। কোয়েশ্চেন ইজ কোনটা আমার লাগবে? তো এস সমান ভিটি তো তোমার যেখানে সমবেগ থাকে, এখানে তো সমবেগ না, বেগ পরিবর্তন হয়েছে, তাইলে অবশ্যই এখানে এটা লিখে কোনো লাভ নেই। সেকেন্ডে আসো, ফার্স্ট সূত্রে খেয়াল করে দেখো, ফার্স্ট সূত্রে টাইম আছে, এখানে কোনো টাইম রিলেটেড কিছু নাই, তাহলে এটাও আমার লাগবে না। তাহলে এস এর কোন মানটা আমি বসাবো বলো? এই মানটা এখানে বসাই দিব। তাহলে এস এর এই মানটা যদি আমি ইনপুট করি এখানে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইড বাই টুয়াইজে। কেন এটা ইনপুট করলাম? কারণ এখানে দেখো আদিবেগ শেষ বেগ নিয়ে কথাবার্তা বলা আছে, এস নিয়ে কথাবার্তা বলা আছে, ঠিক আছে, এই জন্য এটা আমরা এখানে বসাইছি। এখন যদি এ আর এ বাদ যায় তাহলে ফাইনালি দাঁড়াচ্ছে কি হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, গুণ করে দাও হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। তাহলে এটা হচ্ছে শেষ গতিশক্তি, এটা হচ্ছে আদি গতিশক্তি। কারণ কি? ভি হচ্ছে শেষ বেগ, ইউ হচ্ছে আদি বেগ, তাহলে এটা হচ্ছে আমাদের শেষ গতিশক্তি, এটা হচ্ছে আমাদের আদি গতিশক্তি। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের কৃত কাজ, এবং এই পার্থক্যটাকে আমরা বলতেছি ডেল ইকে। আশা করি আমরা প্রমাণটা বুঝতে পারছি। দেখো প্রমাণে এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে কৃত কাজটা হচ্ছে গতিশক্তির পরিবর্তনের সমান।
এবার পরিবর্তনশীল বলের জন্য দেখব। আমরা জানি পরিবর্তনশীল বলের জন্য কৃতকাজ হিসাব করতে আমাদের ইন্টিগ্রেট করতে হয়। তো আমি এখানে ইন্টিগ্রেট করলাম। আগের মতোই বিষয় চিন্তা করো। ধরে নাও আমি একটা পরিবর্তনশীল বলের ক্ষেত্রে ধরে নাও যে মহাকর্ষ একটা ক্ষেত্র আছে, ধরে নাও যে এরকম একটা পৃথিবী আছে, এখানে একটা বস্তু আছে। তো এই বস্তুটাকে আমি এদিকে বল প্রয়োগ করতেছি, বল প্রয়োগ করে বস্তুকে এদিকে নিয়ে গেলাম। তাহলে সরণ কোন দিকে হইলো? বস্তুর বল উপর দিকে হইলো, সরণ উপর দিকে, বল উপর দিকে, ঠিক আছে? তাহলে বল আর সরণের ডিরেকশন একই দিকে। তো নট নেসেসারিলি এটার জন্য আমি প্রমাণ করতেছি, জাস্ট একটা এক্সাম্পল দিলাম যে এমন একটা কেস চিন্তা করলাম যেখানে বল এবং সরণ একই দিকে কাজ করে। তাহলে বল আর সরণ একই দিকে কাজ করলে মধ্যবর্তী কোণ হবে কত ডিগ্রি? 0 ডিগ্রি। তাহলে এফ ডিএক্স কস 0 ডিগ্রি। নিশ্চয়ই মনে আছে পরিবর্তনশীল বলের জন্য কৃতকাজের সূত্র ইন্টিগ্রেশন অফ এফ ডিএক্স কস থিটা। আচ্ছা, এটা মুছে দিলাম, এটা লাগবে না এখন। এটাকে শুধুমাত্র তাহলে আমি এখান থেকে লিখতে পারি এফ ডিএক্স। এখন যদি আমি এই এফ এর পার্টটাকে ভাঙতে চাই, দেখো আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে এটা প্রুফ করা যে কৃতকাজ হচ্ছে গতিশক্তির পরিবর্তনের সমান। আর গতিশক্তির পরিবর্তনের মধ্যে হাফ এম ভি স্কোয়ার থাকবে, হাফ এম ইউ স্কোয়ার থাকবে, তাই না? তাহলে ভি ইউ এগুলো আমার লাগবে। এখন ভি ইউ এগুলো আমি কই থেকে পাবো? এফকে ভাঙলে পাবো। আচ্ছা, আর একটা জায়গা থেকে আমি ভি পাইতে পারি। কিভাবে পাইতে পারি? আমরা জানি যে ডিএক্স এর যে পার্টটা আছে না, এই ডিএক্স এর পার্ট কই থেকে আসে? সরণকে সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে তোমার হচ্ছে বেগ পাওয়া যায়। এখন যেহেতু আমাকে গতিশক্তির দিকে নিতে হবে, তাহলে বেগ লাগবে। তাহলে এই ডিএক্সকে রেখে আমার কোনো লাভ নাই, ডিএক্স এর বদলে বরং বেগ মানে ভি আসলে আমার জন্য বেটার। তাহলে আমি একটা কাজ করি, এখান থেকে ডিএক্স এর মানটা বের করে রাখি। ডিএক্স এর মান হচ্ছে কত আসতেছে? ভিডিটি আসতেছে, ঠিক আছে? ডিএক্স এর মান আসলো ভিডিটি, খুবই ভালো। এফকেও আমরা ভেঙে দিই, এফকে ভেঙে আমরা তাহলে এখানে লিখি, এফকে ভেঙে লিখি এম এ, আর ডিএক্সকে ভেঙে লিখি ভিডিটি। আচ্ছা, এবার একে আর একটু ভেঙে লিখি। এটাকে কি আর ভাঙা যায়? যায় কিন্তু। হ্যাঁ, আমি যদি এখানে এটাকে একটু ভেঙে লিখি, তাহলে এ আমরা জানি এ হচ্ছে সময় সাপেক্ষে বেগের ডিফারেন্সিয়েশন। তাহলে আমি এটাকে এর বদলে এই পার্টটা লিখতে পারি। তাহলে বাদ বাকি সব কিছুকে এক কালিতে রাখি, শুধু এর বদলে আমি এই ভ্যালুটা বসাই দিই। এবার দেখো ডিটি ডিটি পার্ট এগুলো দরকার নাই। তাহলে এখানে শুধু থাকতেছে এম। এমটা কিন্তু এখানে ধ্রুবক, তাহলে এমটা চলকের বাইরে, মানে ইন্টিগ্রেশনের বাইরে। ভিতরে থাকবে শুধুমাত্র ভি ডিভি। আমি কিভাবে বুঝলাম ভিকে ভিতরে রাখতে হবে? তার কারণ এখানে ডি, ছোট্ট ডি এর সাথে আছে ভি, ছোট্ট ডি এর সাথে বেগ আছে, মানে বেগটা হচ্ছে চলক, এই জন্য এখানে ভিটা চলক। এটাকে ইন্টিগ্রেশনের ভিতরে অবশ্যই রাখতে হবে। এখন লিমিট সেট করতে হবে। তো আমাদের নর্মালি বেগটা শুরু হয় কই থেকে? আদিবেগ থেকে শুরু হয়। তাহলে আদিবেগ হচ্ছে আমাদের ইউ, শেষ বেগ কোথায় গিয়ে শেষ হয়? ভিতে গিয়ে শেষ হয়, শেষ বেগ হচ্ছে ভি। এখন ভিডিবির ইন্টিগ্রেশন করলে কি হয় বলো? ভিডিবির ইন্টিগ্রেশন করলে হয় ভি স্কোয়ার বাই 2। লিমিট কত? একটা হচ্ছে ভি আর একটা হচ্ছে ইউ। এখন লিমিট এখানে বসাই দাও, লিমিট এখানে বসাই দিলে চলে আসবে হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তাহলে যে হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, এটাই তো আসলে আমাদের প্রুফ করা দরকার ছিল। হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। তাহলে হাফ এম ভি স্কোয়ার আসলে কোনটা? হাফ এম ভি স্কোয়ার হচ্ছে আমাদের শেষ গতিশক্তি, আর হাফ এম ইউ স্কোয়ার হচ্ছে আমাদের আদি গতিশক্তি। দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের গতিশক্তির পরিবর্তন। সো এই যে দেখো, কাজ যে আসলে গতিশক্তির পরিবর্তনের সমান, সেটা আমরা এখানে কিন্তু প্রুফ করে ফেললাম। আচ্ছা, এবার আমরা গতিশক্তি এবং কাজশক্তি উপপাদ্যের একটা অ্যাপ্লিকেশন দেখব। এখানে আমরা দেখার চেষ্টা করব যে গতিশক্তি আসলে কার কার উপর নির্ভরশীল। তো গতিশক্তি কার কার উপর নির্ভরশীল যদি সহজে আমি প্রশ্ন করি, তাইলে তিনটা এখানে মোটামুটি আলোচনা আসবে। প্রথম কথা যে ভাই গতিশক্তির যে ইকুয়েশনটা, সেটা আসলে এমন হাফ এম ভি স্কোয়ার। এখন ভাই এখানে যে ভিটা বসাচ্ছেন, ভি তো আসলে আপনার বেগ। ভি আসলে কি? ভি হচ্ছে বেগ। কিন্তু খেয়াল করো এই যে কে যেটা আছে, ইকে যেটা আছে, এটা তো আমাদের গতিশক্তি।
গতিশক্তি। তো যে কোনো ধরনের শক্তি অথবা যে কোনো ধরনের কাজ সেটা কিন্তু সবসময় হয় স্কেলার রাশি। কেমন? সেটা হয় স্কেলার রাশি, তার কোনো দিক থাকে না, তার শুধুমাত্র কি থাকে? মান থাকে। এটা কোনো কি থাকবে না? দিক থাকবে না। এখন এখানে যদি ভি এর জায়গায় আমি যদি শুধুমাত্র বেগ চিন্তা করি, তাহলে বেগ যদি ভেক্টর হয় তাহলে তো এখানে ই কে যেটা আছে গতিশক্তি আছে তারও তো ভেক্টর হওয়ার কথা ছিল, তাই না? ছিল, কারণ হচ্ছে এখানে এম হাফ এগুলো তো আসলে স্কেলার, তাই না? এই জন্য এইখানে যে ভিটা আসলে হয় এটা আসলে বেগের মান, এটা আসলে দ্রুতি। এটাকে এটা আসলে দ্রুতি, যেটাকে আমরা বলি হচ্ছে বেগের মান। অর্থাৎ বুঝতেছো যে কোন দিকে বেগ হচ্ছে সেটা নিয়ে আমার মাথা ঘামানোর দরকার নেই। উত্তর দিকেও যদি কেউ 5 মিটার পার সেকেন্ড বেগে যায় আর পূর্ব দিকেও কেউ যদি 5 মিটার পার সেকেন্ড বেগে যায়, দুইজনের গতিশক্তি আসলে একই হবে যদি তাদের ভর, অর্থাৎ তারা যদি একই বস্তু হয়। একই বস্তু হলে তার বেগ যদি সমান হয়, উত্তর দিকে যাক, দক্ষিণ দিকে যাক, পূর্ব দিকে যাক, পশ্চিম দিকে যাক, তার গতিশক্তি সমান হবে, দিকের উপর নির্ভরশীল না। এটা হচ্ছে আমাদের কেস 1-এ লেখা আছে, দেখো যে একই ভর একই দ্রুতি কিন্তু গতির দিক ভিন্ন। তো কি বলছি যে কোনো বস্তু যদি একই হয়, একই ভর হয়, একই দ্রুতিতে সে মুভ করতেছে, হয়তো দিকটা ভিন্ন, একজন উত্তর একজন পশ্চিমে, কিন্তু দিকের উপরে ম্যাটার করে না। এই জন্য তাদের গতিশক্তির মান কি হবে? সমান হবে। কারণ ওর যদি এম হয়, যদি ভি হয়, তাহলে ওর গতিশক্তিও হাফ এম বি স্কোয়ার, ওর গতিশক্তিও হাফ এম বি স্কোয়ার, তাহলে দুজনের গতিশক্তির মান সমান, অর্থাৎ গতিশক্তি কি থাকবে? একই থাকবে। এবার আসো সেকেন্ড কনসিডারেশনে। গতিশক্তির ইকুয়েশনটা যেহেতু হাফ এম ভি স্কোয়ার, যদি কখনো এমন থাকে যে বেগ একই, যেমন এখানে দেখো একটা ফ্যাক্টর ওরা বলে দিছে যে দ্রুতি একই। দ্রুতি একই মানে বোঝাচ্ছে যে ভি এর যে মান সেটা সেম। এখন যেহেতু গতিশক্তি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, যদি এই পার্টটা কনস্ট্যান্ট হয়, এই পার্টটা তো এমনিই কনস্ট্যান্ট, তাহলে বেগও হাত দিব না, হাফেও হাত দিব না, কিন্তু ভরের মান কিন্তু হাত দেওয়া যাবে, কারণ ভর তো আর এক রাখতে বলে নাই। তাহলে ভর যত বেশি হবে গতিশক্তি তত বেশি হবে। সেই ক্ষেত্রে এই গতিশক্তি কি হবে বলতো? ভরের সমানুপাতিক, অর্থাৎ ভর যার বেশি হবে তার গতিশক্তি কি হবে? বেশি হবে। এই জিনিসটা এখানে আলোচনা করা হয়েছে যে বস্তুর ভর যখন দ্বিগুণ, অর্থাৎ এম থেকে যখন এই বস্তুর ভরটাকে আমরা 2m করে দিলাম, তখন আসলে গতিশক্তি কি হবে তা আমরা কিন্তু গেস করতে পারি। যেহেতু গতিশক্তি হচ্ছে ভরের সমানুপাতিক, তাহলে ভর যত গুণ হবে গতিশক্তি ঠিক তত গুণ হবে। ভর যেহেতু দ্বিগুণ হয়েছে তাহলে গতিশক্তি দ্বিগুণই হবে। চলো আমরা দেখি আসলে দ্বিগুণ হয় কিনা। প্রথমটার গতিশক্তি হচ্ছে হাফ এম বি স্কোয়ার, আর দ্বিতীয়টার গতিশক্তি কত হবে বলো? দ্বিতীয়টার গতিশক্তি হবে, ধরো এটাকে আমরা লিখলাম ইকে 2, এটা হবে হাফ 2mv স্কোয়ার, তাই না? তাহলে এটাকে কিভাবে লেখা যায় দেখো, এটাকে লেখা যায় 2 ইন্টু হাফ এম বি স্কোয়ার। হাফ এম বি স্কোয়ার আসলে কার গতিশক্তি? প্রথমটার গতিশক্তি। হাফ এম বি স্কোয়ার কার গতিশক্তি? প্রথমটার গতিশক্তি। তার মানে এটাকে লেখা যাবে 2 ইকে 1। তোরা অনুপাত করে নিয়ে আসছে একই জিনিস। দ্বিতীয়টার গতিশক্তি প্রথমটার কত গুণ? দ্বিগুণ। তার কারণ কি? ভর দ্বিগুণ হয়েছে, তার মানে গতিশক্তিও কত গুণ হবে? দ্বিগুণই হবে। কেস 3-তে এবার আসো। একই ভর কিন্তু দ্রুতি হচ্ছে দ্বিগুণ। ভর একই থাকলে কি হয় আমরা একটু দেখি। আমরা জানি গতিশক্তি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, এবার ভর সেম, তাহলে ভর হচ্ছে আমাদের ধ্রুবক, আর হাফ তো এমনিতেই ধ্রুবক, তাহলে ভর ধ্রুবক। তাহলে এখানে খেয়াল করো, এখানে ফ্যাক্টর তাহলে আসলে কে? এখানে ফ্যাক্টর হচ্ছে বেগ আর হচ্ছে গতিশক্তি। তাহলে বেগ যদি আমি পরিবর্তন করি গতিশক্তি পরিবর্তন হবে, ফ্যাক্টর হচ্ছে বেগ এখানে, তাহলে গতিশক্তিটা হচ্ছে বেগের বর্গের সমানুপাতিক। তাহলে বেগ যদি কেউ 1 গুণ করে গতিশক্তি 1 গুণ হবে, বেগ যদি 3 গুণ হয় গতিশক্তি হবে 9 গুণ, বেগ দ্বিগুণ হলে গতিশক্তি হবে 4 গুণ, বেগ 5 গুণ হলে গতিশক্তি হবে 25 গুণ। তাহলে এখানে খেয়াল করো, দ্রুতি যখন দ্বিগুণ হয়েছে, কারণ দ্রুতি আসলে বেগের মান, তাহলে দ্রুতি যখন দ্বিগুণ হয়েছে, দেখো ভি থেকে যখন 2v হয়ে গেছে, তো দ্বিগুণ হলে কি হবে? গতিশক্তি কত গুণ হওয়ার কথা? 4 গুণ হওয়ার কথা, কারণ কি স্কোয়ার আছে এখানে। তাহলে খেয়াল করো আসলে 4 গুণ হয় কিনা শেষমেশ। তাহলে প্রথমটা যদি হাফ এম বি স্কোয়ার হয়, প্রথমটা যদি হাফ এম বি স্কোয়ার হয়,
দ্বিতীয়টা তাহলে কত আছে দেখি, দ্বিতীয়টা হবে হাফ এম 2v²। 2v² মানে কি 4v²। তাহলে 4টাকে আমি সামনে নিয়ে আসি, 4টাকে সামনে নিয়ে এসে লিখতে পারবো হাফ mv²। এই হাফ mv² কার মান? প্রথমটার গতিশক্তির মান। তাহলে এটাকে লিখতে পারবো 4e⁻⁴ 1। তার মানে দ্বিতীয়টার গতিশক্তি প্রথমটার 4 গুণ। 4 গুণই হবার কথা, তার কারণ হচ্ছে বেগ হয়ে গেছিল দ্বিগুণ। বেগ দ্বিগুণ হইলে গতিশক্তি হয় 4 গুণ। আশা করি বুঝতে পারছি ফ্যাক্টরগুলো আসলে কে কে কাজ করতেছিল। এবার কোন বস্তুর গতিশক্তি বেশি এরকম একটা প্রশ্ন আসছিল, সেই প্রশ্নটা আমরা এখন সলভ করব। বলে রাখা ভালো, অনেকেই হয়তো প্রশ্ন চিন্তা ভাবনা করো যে ভাইয়া এই বোর্ড করানো হয়েছে, ওই বোর্ড কেন করানো হয় নাই। তো আমাদের টার্গেট হচ্ছে, অন্যরকম পাঠশালা টার্গেট হচ্ছে তোমাদের চিন্তা করতে শেখানো। যে সমস্ত প্রশ্ন, যে সমস্ত কনসেপ্ট তোমার কনসেপ্ট বিল্ড আপে হেল্প করবে, আমরা সেই সমস্ত প্রশ্নই নিই এবং প্রশ্নগুলো অনেক চুজ করে, অনেক বাছাই করে নেওয়া। সুতরাং তোমরা নিশ্চিন্তে কনসেপ্ট বিল্ড আপের পাশাপাশি প্রশ্নগুলো সলভ করে গেলেই কনসেপ্ট ক্লিয়ার হবে। কোন বোর্ড থেকে নিছি, কোন বোর্ড থেকে নেই এটার উপর বেশি একটা ফোকাস দেওয়ার দরকার নেই। এখন দেখো নিচের কোন বস্তুর গতিশক্তি বেশি। প্রথম এ পয়েন্টে যেটা আছে ওর গতিশক্তি যদি আমি চেক করি তাহলে এটা হবে হাফ, ভর হচ্ছে m, বেগ হচ্ছে 2v। তো 2v যদি বেগ হয় তাকে স্কোয়ার করতে হবে, তাহলে আলটিমেটলি হবে, এটা হচ্ছে 4 আছে, এখানে 2 আছে, তাহলে কাটাকাটি গেলে এখানে হবে 2mv²। এখানে যদি গতিশক্তি চিন্তা করি, হাফ, ভর হচ্ছে 2m, বেগ হচ্ছে 3v। বেগ কি করতে হয়? স্কোয়ার করতে হয়, তাহলে 3v এর স্কোয়ার হবে 9v²। তো দুটা কাটলে অ্যান্সার হবে 9mv²। এখানে দেখো ভর m, বেগ 4, তাহলে এখানকার গতিশক্তি হবে হচ্ছে হাফ, ভর হচ্ছে m, 4v এর স্কোয়ার করলে হবে 16v², কাটাকাটি করলে এটা হবে 8mv²। আর এটার গতিশক্তি কত হবে দেখো, হাফ, m হচ্ছে 3m, আর বেগের করতে হয় স্কোয়ার, তো বেগ স্কোয়ার করলে হবে 4v²। তো এখানে কাটবে 2 হবে, 3 দুগুণে 6, 6mv²। সব থেকে বেশি হচ্ছে 9, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন বি, যার ভর 2m এবং বেগ হচ্ছে 3m, তার গতিশক্তি এখানে সব থেকে বেশি। ঠিক আছে? আচ্ছা, তো এটা খুবই অল্প সময়ে সলভ করার একটা টেকনিক আছে, যে এত বেশি কিছু তোমার চেক করা লাগবে না। সেক্ষেত্রে দেখতে হবে কার লসাগু সব থেকে বেশি বা কাদের গুণফল হচ্ছে সব থেকে বেশি। তো এখানে দেখতে পাচ্ছ যে এখানে 2, এখানে 6, এখানে 4, এখানে 6, কিন্তু দেখো এখানেও 6, এখানেও 6। এখন তুমি কেমনে বুঝবা যে কার আসলে গতিশক্তি বেশি হবে? সেক্ষেত্রে দেখতে হবে কার বেগ বেশি। তার মূল কারণ হচ্ছে গতিশক্তিটা ভরের উপর সমানুপাতিক, কিন্তু বেগের কিন্তু বর্গের সমানুপাতিক। অর্থাৎ বেগের পার্টটা, বেগ বৃদ্ধি করলে মানে দ্বিগুণ ভর বৃদ্ধি করলে যা না হয়, দ্বিগুণ বেগ বৃদ্ধি করলে তার থেকে বেশি হয়। এই জন্য দেখো দ্বিগুণ ভর বৃদ্ধি করার কারণে বা দ্বিগুণ ভর করার কারণে গতিশক্তি দ্বিগুণ হয়েছিল, কিন্তু ওই বেগ দ্বিগুণ করার কারণেই গতিশক্তি 4 গুণ হয়েছিল। এজন্য যেখানে বেগ বেশি 3v, এখানে বেগ কম 2v, বেগ 3v যেখানে, সেখানকার গতিশক্তিটাই বড় হয়েছে। আশা করি বুঝছি কিভাবে মাথায় বুদ্ধি খাটানোর মাধ্যমে অল্প সময়ে সলভ করা যায়। 2 কেজি ভরের বস্তুর উপর নির্দিষ্ট বল প্রয়োগে বেগ সময় লেখচিত্র নিম্নরূপ হলে কৃতকাজ আসলে কত? এখন এখানে দেখতে পাচ্ছ যে বেগ আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। একদম 0 সময়ে বেগের মান ছিল হচ্ছে 0, তো একদম t=0 সময়ে বেগের যে মান থাকে সেই বেগকে আমরা বলি আদি বেগ। তার মানে এখানে আদি বেগটা হচ্ছে 0। আর t=3 সেকেন্ড সময়ে বেগের মান আছে হচ্ছে এখানে 5। t=3 সেকেন্ড সময়ে বেগের মান হচ্ছে এখানে 5। এখন এখানে চাইছে কি দেখো, কৃতকাজ চাইছে। এখন বেগ যেহেতু পরিবর্তন হচ্ছে, তো আমরা কি এখন এফএস কস থিটাতে যদি আমরা সলভ করতে যাই, সেখানে এই বস্তুর মানে সলভ করতে গেলে আমাকে খামোখা সময় বেশি ওখানে নষ্ট হবে আর কি। মানে ওটা দিয়েও করা যাবে, সমস্যা নাই, কিন্তু এখানে অ্যাঙ্গেল বলা নাই যে বল এবং সরণের মধ্যবর্তী কোণ কত বা এরকম অনেক কিছু বলা নাই আর কি। তো যেহেতু অ্যাঙ্গেলটা বলা নাই, আমরা ওইভাবে ওইদিকে না যাই। ওইদিকে না গিয়ে যেহেতু বেগ নিয়ে আলোচনা করা আছে, আমরা জানি যে বেগের সাথে গতিশক্তির রিলেশন, আর আমরা জানি যে এই কৃত কাজটাই হচ্ছে গতিশক্তির পরিবর্তনের সমান। তো গতিশক্তির পরিবর্তন এখানে কত হবে? গতিশক্তির পরিবর্তন হবে হাফ mv² - uv²। তো এখানে m এর মান আছে 2,
ভি এর মান কত আছে, ভি এর মান আছে 5, ইউ এর মান 0। সো এখানে 2 আর 2 কাটা গিয়ে এখানে অ্যান্সার আসবে 25 জুল। সো এই হচ্ছে আমাদের এখানে কৃত কাজ 25 জুল। 3 কেজি ভরের বস্তুর উপর নির্দিষ্ট বল প্রয়োগ করলে টি সমান 0 সেকেন্ড হতে টি সমান 2 সেকেন্ড সময়ে কৃত কাজ নির্ণয় করো যদি টি সমান √x-1 হয়। তো এক্স এখানে কি বোঝাচ্ছে, এক্স এর একক হচ্ছে মিটার, দ্যাট মিনস এক্স এখানে সরণ বোঝায়, আর টি এর একক সেকেন্ড, দ্যাট মিনস টি এখানে সময় বোঝায়। তার মানে সরণ আর সময়ের একটা কি দেওয়া আছে, রিলেশন দেওয়া আছে। এখন কথা হচ্ছে সময় আর সরণের মধ্যে সময়টা হচ্ছে স্বাধীন চলক আর সরণটা হচ্ছে অধীন চলক, সময়ের উপরে সরণটা নির্ভরশীল। এজন্য এটাকে এই ফর্মেটে না রেখে আমরা বরঞ্চ লিখতে পারি, যেহেতু এখানে বলা আছে টি সমান √x, এটা এত বড় করে x লেখা দরকার নেই, √x-1, দ্যাট মিনস √x এর যে ভ্যালু হবে সেটা হবে t+1। আমরা সরণটাকে রুট থেকে মুক্ত করি আগে, তাহলে স্কোয়ার করতে হবে, স্কোয়ার করলে এটা হবে t+1 হোল স্কোয়ার, দ্যাট মিনস x এর মানটা দাঁড়াচ্ছে t² + 2t+1। এখন t সমান 0 সেকেন্ড সময় থেকে t সমান 2 সেকেন্ড সময়ে কৃত কাজ নির্ণয় করতে বলছে। এখন আমাদের কৃত কাজের ইকুয়েশনে যদি আমি এরকম f(dx) দিয়ে করতে চাই, তাহলে এখানে dxটা মানে xটা হচ্ছে চলক, আমি বলছিলাম ছোট্ট d এর সাথে যা থাকে সে হচ্ছে চলক। তো এখানে লিমিট বসাইতে গেলে অবশ্যই x এর লিমিট বসাইতে হবে, x1 থেকে x2। কিন্তু এখানে লিমিট আছে কার, দেখো সময়ের লিমিট আছে। লিমিটটা কার, সময়ের লিমিট। তো সময়ের লিমিটে এটা এখান থেকে আনা যায় না বিষয়টা এমন না, আনা যায়। তবে ওই আনার প্রসেসটা আমি তোমাদের একদম ফার্স্ট লেকচারে দেখাইছিলাম, তো সেকেন্ড লেকচারে দেখাইছিলাম, তো এখানে আর সেটা দেখাবো না। এখানে আমরা অন্য একটা প্যাটার্নে এই প্রশ্নটা সলভ করবো আরও ইজি প্রসেসে। খেয়াল করো, তাহলে যেহেতু এইভাবে হচ্ছে না, এটাকে মুছে দিলাম। আমাদের তাহলে এখন সময় আছে দুইটা, একটা 0 সেকেন্ড, একটা 2 সেকেন্ড। তাহলে আমরা জানি যে কাজ যদি আমাকে বের করতে হয়, তাহলে কৃত কাজ বের করার আর একটা প্রসেস আছে, যে কৃত কাজ হচ্ছে গতিশক্তির পরিবর্তন। তাইলে আমি যদি এইভাবে বের করতে পারি যে 2 সেকেন্ড সময় বেগের মান থেকে বা গতিশক্তির মান থেকে 0 সেকেন্ড সময় গতিশক্তির মানকে বাদ দেই, তাহলে এই দুইটা গতিশক্তির পরিবর্তন হইতে যেটা হয়েছে সেটাই হচ্ছে আমাদের কৃত কাজ। আবারও বলি, এই যে দুইটা সময় দেওয়া আছে, এই দুইটা সময়ে গতিশক্তির যে পরিবর্তন 0 থেকে 2 সেকেন্ড সময়ে গতিশক্তিটা যে পরিবর্তন হইল, এমনি তো হয় নাই, কাজ করা লাগছে না, ওটাই তো কাজ শক্তি উপপাদ্য কি বলছে, গতিশক্তির পরিবর্তনটাই কৃত কাজ, সেটাই এখানে লিখছি। এখন এই জন্য দেখো কি লাগতেছে, এই জন্য বেগ লাগবে কত সেকেন্ডে, 2 সেকেন্ডে, আবার বেগ লাগবে কত সেকেন্ডে, 0 সেকেন্ডে। তাহলে বেগ লাগবে, আমাদের এখানে আছে কি সরণ। তাহলে আমরা জানি বেগ বের করার জন্য সরণকে কি করতে হয়, সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হয়। এখন যদি এটাকে ডিফারেন্সিয়েট করি তাহলে কি হবে, এটা হবে 2t + 2। এখন কত কত সেকেন্ডে আমাদের সময়টা বেগটা বের করতে হবে সেটা একটু খেয়াল করো। একটা বের করতে হবে হচ্ছে 0 সেকেন্ডে, তাহলে t সমান 0 সেকেন্ডে বেগের মানটা হবে 2t + 2, তাহলে 2 + 2, তাহলে 2 মিটার পার সেকেন্ড। আর t সমান, আরেকটা খেয়াল করো, 2 সেকেন্ডে, তাহলে t সমান 2 সেকেন্ডে বেগের মান হবে 2 + 2। যেহেতু 2t + 2, তাহলে t এর বদলে আমি এখানে 2 বসাই দিছি, t এর বদলে 2 বসাই দিছি। তাহলে এখানে কত আসতেছে, 4 + 2 which is 6 মিটার পার সেকেন্ড। এখানে এখন মান বসাই দিলেই আমাদের কাজ শেষ। হাফ m কমন নেই, m হচ্ছে 3, v2 হচ্ছে আমাদের 6² আর এটা হচ্ছে আমাদের 2। সো আলটিমেটলি এখানে কত থাকে দেখো, 3/2, এখানে থাকে 36, এখানে হচ্ছে 4, তাহলে 32 থাকে। সো এখানে অ্যান্সার আসবে 48 জুল। এটা 16 × 3 হচ্ছে 48, তাহলে অ্যান্সার আসবে 48 জুল। তা আশা করি সবাই এই কৃতকাজের প্রসেসটা কীভাবে আমরা করছি সবাই বুঝতে পারছি। এবার দেখো, 30 মিটার উচ্চতা থেকে 2 কেজি ভরের বস্তুকে মুক্তভাবে ছেড়ে দিলে ভূমি স্পর্শ করার মুহূর্তে এর বেগ হয় 20 মিটার পার সেকেন্ড।
তাহলে বাতাসের ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ নির্ণয় করো। খেয়াল করো, যখন একটা বস্তু পড়ে, মনে করো একটা বস্তু এখান থেকে পড়তেছে, এখানে পড়তেছে, এখানে পড়লো, হ্যাঁ, তাহলে এইখানে যখন বস্তুটা উপর থেকে মুক্তভাবে ছেড়ে দেওয়া হয় তখন এই বস্তুর আদিবেগ থাকে হচ্ছে 0, আর যখন ভূমি স্পর্শ করে তখন এই শেষ বেগটা বলে দিচ্ছে ওরা 20 মিটার পার সেকেন্ড। তাহলে এখন চিন্তা করো, বস্তুটা যে উপর থেকে নিচের দিকে চলে আসলো, কেন আসলো? কারণ মহাকর্ষ বল তাকে নিচের দিকে আকর্ষণ করে, তাই। তাহলে এখানে কাজটা কে করছে ভাইয়া? কাজটা করছে মহাকর্ষ বল। কাজটা কে করছে? মহাকর্ষ বল করছে। এখন যেহেতু বস্তুর mg কাজ করে নিচের দিকে, আবার 30 মিটার উচ্চতা থেকে পড়ছে, তো বস্তুর সরণও তো নিচের দিকেই হয়েছে, সরণও নিচের দিকে হয়েছে। তার মানে বল এবং সরণ, এই যে বলের মান হচ্ছে mg, সরণ হচ্ছে 30, বল সরণ একই দিকে কাজ করতেছে, তাই না? তাইলে এই মহাকর্ষ বল দ্বারা বা অভিকর্ষ বল দ্বারা যে কৃত কাজ সেটা কি হবে? বল হচ্ছে mg, সরণ হচ্ছে h। আমরা জানি যে কৃত কাজের সূত্র হচ্ছে fs cos θ, তাহলে বল বসাইছি, সরণ বসাইছি। cos θ হচ্ছে cos মধ্যবর্তী কোণ, দুটা একই দিকে কাজ করতেছে, তাহলে cos 0 ডিগ্রি। অর্থাৎ সরাসরি mgh লিখলে আমরা পারি, সরাসরি mgh লিখলে আমরা পারি, এটা বুঝছি। আচ্ছা, এবার দেখো বাতাসের ঘর্ষণ বল ওইখানে আবার আছে, মানে ওই দিন এখানে শুধু মহাকর্ষ বল যে তাকে টানতেছে বিষয়টা এমন না, বাতাসের ঘর্ষণও আছে। এখন চিন্তা করো তো, বাতাসের ঘর্ষণ কোন দিক কাজ করে? বস্তু পড়তে চাই কোন দিক বলো? বস্তু পড়তে চাই নিচে, তাহলে বাতাসের ঘর্ষণ, ধরো বস্তুটা এখানে আছে, তো বাতাসের ঘর্ষণ কোন দিকে কাজ করবে বলো তো? উপর দিকে কাজ করবে। বাতাসের ঘর্ষণ কাজ করবে উপরের দিকে, আর বস্তুর সরণ হচ্ছে কোন দিকে? নিচের দিকে। তাহলে বাতাসের ঘর্ষণ দ্বারা কৃত কাজ আসলে কত হবে? বাতাসের ঘর্ষণ দ্বারা কৃত কাজ হবে, দেখো কাজের সূত্র হচ্ছে বল গুণ সরণ গুণ cos θ। তাহলে বল হচ্ছে স্মল f। আচ্ছা, ঘর্ষণ বল দ্বারা কৃত কাজই চাইছে, মানে এটাই চাইছে, ঘর্ষণ বল চাই নাই। এটাই আমাদের প্রশ্ন, ঘর্ষণ বলও বের করা যাবে, সমস্যা নাই। এখন আমরা জানি যে সব ধরনের বল দ্বারা কৃত কাজ, আমরা জানি সব ধরনের বল দ্বারা কৃত কাজ, ওয়ার্ক ডান বাই অল ফোর্সেস হচ্ছে গতিশক্তির পরিবর্তনের সমান। তো এখানে গতিশক্তির পরিবর্তন কত? হাফ mv স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এখন এখানে কোন কোন ফোর্স আছে? একটা আছে গ্র্যাভিটেশনাল ফোর্স হুইচ ইজ mgh, আরেকটা আছে ফ্রিকশন, ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ, বাতাসের ঘর্ষণ দ্বারা, ঠিক আছে। আর এই পাশে আছে হাফ mv স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার, ইউ এর মান যেহেতু এখানে 0। তাহলে আলটিমেটলি দেখো আমাদের লাগবে কোনটা? আমাদের লাগবে wf। wf কে বাম পাশে রাখলাম, এবার মান বসাই দিই। হাফ m হচ্ছে আমাদের কত বলছে? 2 কেজি বলছে। v এর মান কত? 20। এখান থেকে বাদ দিতে হবে mgh কে। m এর মান হচ্ছে কত? 2, g হচ্ছে 9.8, h হচ্ছে কত? 30। তাহলে ঘর্ষণ বলের মানটা কত আসে? ঘর্ষণ বল দ্বারা কৃত কাজের মানটা কত আসে আমরা একটু বের করে ফেলি। এই দুটা কাটাকাটি যাবে, 20 স্কোয়ার মাইনাস, আমাদের কাজের মান আসে এখানে -188। সো ঘর্ষণ বল দ্বারা কৃত কাজের মান এখানে আসবে -188 জুল। মাইনাস কেন আসছে আশা করি বুঝছি, তার কারণ ঘর্ষণ বল আসলে কিভাবে কাজ করে বলো তো? ঘর্ষণ বল কাজ করতেছে উপরের দিকে, কারণ বস্তু বল পড়তেছে কোন দিক? নিচে, তাহলে ঘর্ষণ কাজ করতেছে উপরে। তাহলে সরণ নিচে আর ঘর্ষণ কাজ করে উপরে, অপোজিট। এই জন্য যেহেতু বল আর সরণ পরস্পর বিপরীত দিকে, সেজন্য কাজের মানটা কেমন আসছে? নেগেটিভ আসছে। তা আশা করি বুঝছি আমরা ঘর্ষণ বল দ্বারা কৃত কাজের সূত্র। যদি এই প্রশ্নে আমাদের কাছে জিজ্ঞাসা করতো ঘর্ষণ বলের মানটা কত, সেটাও আমরা বের করতে পারি। কিভাবে বের করতে পারি? সেক্ষেত্রে আমরা এভাবে ধরে নিতাম যে ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ হচ্ছে কত, এই যেখানে তাকাও, FH cos 180 ডিগ্রি। 180 ডিগ্রি কেন? কারণ অপোজিটে, একটার অপোজিট। তখন ঘর্ষণ বলের মান হচ্ছে মাইনাস, এই যে কৃত কাজের মান হচ্ছে -188। ঘর্ষণ বলের মান আমরা জানি না, ওটা বের করতে হবে। H এর মান বলে দিছে কত? 30, cos 180 হচ্ছে -1। আলটিমেটলি মাইনাস মাইনাস বাদ যাবে, বাদ গিয়ে 188/30 হচ্ছে আমাদের অ্যান্সার হবে। সো 188/30 মান আসলে কত আসে? 6.267 নিউটন। তো যদি প্রশ্ন এখানে এক্সট্রা চাইতো যে ঘর্ষণ বল কত,
সেই ক্ষেত্রে এটার অ্যান্সার আমরা এইভাবে করে দিতাম। আশা করি সবাই আমরা বুঝতে পারছি। এবার আমরা একটা সুন্দর প্রশ্ন দেখব। 5 কেজি ভর বিশিষ্ট একটি বস্তুকে স্থির অবস্থা থেকে মুক্তভাবে নিচে পড়তে দিলে 10th সেকেন্ডে অর্জিত গতিশক্তি নির্ণয় করো। 10th সেকেন্ড বলতে বোঝে দশম সেকেন্ড। এখন তোমাদের সহজে বোঝার জন্য আমি একটা ছোট্ট একটা আলোচনা করি। কি আলোচনা? ধরে নাও আমি এইখান থেকে যাত্রা শুরু করছি। তাই যাত্রা শুরু করে আমি টোটাল মনে করো 4 সেকেন্ড পরিমাণ আমি ধরো দৌড়াইলাম। 4 সেকেন্ড দৌড়াইছি যখন, তখন এই যে আমি যখন শুরু করছি মাত্র, তখন কিন্তু আমার ঘড়িতে 0 সেকেন্ড। তাহলে 0 থেকে যে 1, এই সময়টাকে কিন্তু আমরা বলি প্রথম সেকেন্ড, অথবা আমরা এটাকে বলতে পারি ফার্স্ট সেকেন্ড, তাই তো? প্রথম সেকেন্ড। তাহলে 1 থেকে 2 এটাকে আমরা বলতে পারি দ্বিতীয় সেকেন্ড অথবা সেকেন্ড সেকেন্ড। 2 থেকে 3 এটাকে আমরা বলতে পারি থার্ড। 3 থেকে 4 এটাকে আমরা বলতে পারি ফোর্থ। বুঝছো? এখন যে কোনো একটাকে আমরা যদি ধরে নিই, এখানে ধরে নাও আমি এখানে ধরলাম থার্ড সেকেন্ড। তাহলে থার্ড সেকেন্ডের অতিক্রান্ত দূরত্বের কথা যদি আমি বলি, তাহলে থার্ড সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব হবে, খেয়াল করো, থার্ড সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব হবে এতটুকু। তো এই মানটা আমি কিভাবে বের করব? আমি প্রথমে টোটালটা বের করব যে 3 সেকেন্ডে সে কতটুকু যায়। এখান থেকে আমি মাইনাস করব, যে সে 2 সেকেন্ডে কতটুকু যায়। তো তখন 3 সেকেন্ড থেকে কতটুকু যায় আর 2 সেকেন্ডে কতটুকু যায়, এটা বের করলেই কিন্তু আমি থার্ড সেকেন্ডের অতিক্রান্ত দূরত্বকে বের করে ফেলতে পারবো। দ্যাট মিনস যদি এখানে টি সময়ের কথা বলি, মানে টি তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্বের কথা বলি, সেটা হবে, দেখো, 3 থার্ড হইলে 3 থেকে 2 বাদ, তাহলে ফোর্থ হইলে কি 4 থেকে 3 বাদ, তাহলে টি হইলে কি টি থেকে টি মাইনাস 1 বাদ, মানে ওই সেকেন্ড মাইনাস হচ্ছে তার আগের সেকেন্ড। সেকেন্ড বললে কি 2 থেকে 1 বাদ, ফার্স্ট বললে কি 1 থেকে 0 বাদ, দশম বললে কি তাইলে 10 থেকে 9 বাদ। বুঝতে পারছো? তাহলে আশা করি এই অ্যানালজিটা সবার কাছে ক্লিয়ার। এখন এখানে তাকায় দেখো, এটা সলভ করার জন্য অ্যানালজিটা দরকার ছিল, এবং এই টি-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের যে সূত্রটা তোমরা নিশ্চয়ই শিখে আসছো, টি-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের যে সূত্রটা, যেটা শর্টকাটটা আমরা লিখি, সেটা হচ্ছে ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস 1। এটা একবারে লেখা যায় আর কি, এই দুইটা যদি মাইনাস করা হয় একবার এটা লেখা যায়। তাহলে আমি যদি একটা মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে চিন্তা করি, ধরো এখানে একটা বস্তু আছে, আমরা জানি পরন্ত বস্তুর আদিবেগ হচ্ছে 0 থাকে। তাহলে মুক্তভাবে যে পরন্ত বস্তুটা, সেটা স্থির অবস্থা থেকে ছেড়ে দিছি, তাহলে দশম সেকেন্ডে অর্জিত গতিশক্তি বলছে। তাহলে সে যখন পড়তেছিল, পড়ার একটা মুহূর্তে, ধরো এটা হচ্ছে তার নবম সেকেন্ড, আর এটা হচ্ছে তার দশম সেকেন্ড, সরি এটা 9 সেকেন্ড, এটা 10 সেকেন্ড। তাহলে দশম সেকেন্ড বলতে আসলে কোনটা বোঝায়? যেমন এখানে থার্ড সেকেন্ড বলতে বোঝায় 2 আর 3, থার্ড সেকেন্ড বলতে বোঝায় 2 আর 3, মানে লাস্টে থাকবে 3। তাহলে দশম সেকেন্ড কি হবে? 9 আর 10, মানে লাস্টে থাকবে 10। তাহলে দশম সেকেন্ডের যে দূরত্ব সেটা এটা হবে। এটা তো সবাই ক্লিয়ার, দশম সেকেন্ডের দূরত্ব এটা হবে। এখন কথা হচ্ছে যে এই ম্যাথটা সলভ করার জন্য আমাদের কি লাগবে? তাহলে থিওরি আমরা নিশ্চয়ই মনে আছে, ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস 1, আর যেহেতু পরন্ত বস্তু, তাহলে এই ক্ষেত্রে টি-তম সেকেন্ডে উচ্চতার সূত্র হবে ইউ প্লাস হাফ, এখানে আর এ হবে না, ওটা হবে জি টু টি মাইনাস 1। আচ্ছা, তাহলে আমি এবার এটা মুছে দিলাম, আশা করি এটা আমরা বুঝছি। এখন এই প্রশ্ন সলভ করার জন্য কয়েকটা প্রসেস আছে, আমরা সহজ প্রসেসটা আগে তোমাদের বুঝাবো, না বুঝলে বড় প্রসেসটা দেখে নিও, সমস্যা নেই। প্রথমে আসো যে 10 সেকেন্ডে অর্জিত গতিশক্তি নির্ণয় করতে বলছে। মনে রাখার বিষয়, যখন একটা বস্তু উপর থেকে নিচের দিকে পড়তেছে, তার মানে তার উচ্চতা আস্তে আস্তে হ্রাস পাচ্ছে। তো উচ্চতা হ্রাস পেলে আমি বলছিলাম, উচ্চতা যখন কমতে থাকে আস্তে আস্তে, তখন বিভব শক্তি কমতে থাকে আর গতিশক্তি বাড়তে থাকে। উচ্চতা বাড়লে বিভব শক্তি বাড়ে, উচ্চতা কমলে বিভব শক্তি কমে, আর বিভব শক্তি কমলে গতিশক্তি অবশ্যই বাড়বে, একটার উল্টা। তাহলে যেহেতু সে আস্তে আস্তে নিচের দিকে নামতেছে, তাহলে এটাই স্বাভাবিক যে তার গতিশক্তি বাড়বে আর বিভব শক্তিটা কমবে। এখন কথা হচ্ছে যে আমরা নিশ্চয়ই মনে আছে যে এখানে কতটুকু গতিশক্তি আসলে সে অর্জন করবে, বা কতটুকু গতিশক্তি আসলে পরিবর্তন হবে। পরিবর্তন কিন্তু বৃদ্ধিও হয়, হ্রাসও হয়। তাহলে কতটুকু গতিশক্তি আসলে সে ওই দশম সেকেন্ডে অর্জন করবে, ওই গতিশক্তির পরিবর্তন নির্ভর করে
দশম সেকেন্ডে সে আসলে কতটুকু কাজ করছে তার উপরে। তাহলে দশম সেকেন্ডে কতটুকু গতিশক্তি অর্জন করবে বা পরিবর্তন হবে সেটা নির্ভর করে দশম সেকেন্ডে কতটুকু কাজ সে আসলে করছে তার উপরে। এখন কথা হচ্ছে দশম সেকেন্ডে যে কাজ সেটা যদি আমি বের করতে চাই তাহলে কিভাবে করব? তো যেহেতু এখানে খুব একটা পরিবর্তনশীলের আলোচনা হওয়ার কথা না, কারণ যখন আমরা উচ্চতা থেকে ফেলি আমরা খুব বেশি উচ্চতা থেকে ফেলি না, লাইক 50 মিটার 10 মিটার 20 মিটার এরকম আর কি, অল্প উচ্চতা থেকে ফেলি। তাহলে এখানে আমরা এখানে লিখতে পারবো ধ্রুব বল দ্বারা কৃত কাজের সূত্র। ঠিক আছে, এখন ধ্রুব বল দ্বারা কৃত কাজের সূত্র যখন আমরা হিসাব করি তখন আমি ধরলাম যে এই বস্তুটা এখানে আছে, তাহলে তার নিচের দিকে কাজ করতেছে বল কত mg, আর বস্তু সরণ কোন দিকে হইতেছে, সরণও নিচের দিক। তাহলে বল এবং সরণ দুজনের মধ্যবর্তী দিক, মানে দুজনের মধ্যবর্তী কোণ হবে 0 ডিগ্রি। তার কারণ কি? তার কারণ দুজন একই দিকে গতিশীল, দুজন একই দিকে গতিশীল, গ্র্যাভিটিও তাকে নিচের দিকে টানে, সেও নিচের দিকে আসতেছে। তাহলে এখানে যে কৃত কাজটা হবে সেটা হবে এফএস, এস না লিখে এইচ লিখি, এফএইচ কততম সেকেন্ডে, সে দশম সেকেন্ডে, কজ 0 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের গতিশক্তির পরিবর্তন। এখন দেখো এই এফ এর মানটা তো আমরা বুঝলাম mg, এই যে এইচ দেখো দশম সেকেন্ডে সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে বা সরণ সে আসছে, দশম সেকেন্ডে সেই সরণ হচ্ছে এতটুকু, এটা হচ্ছে আমাদের এইচ 10th। তুমি বড় করে চাইলে এটা বের করতে পারো, তুমি এভাবে বের করতে পারো যে ভাইয়া এইচ 10th হবে হচ্ছে আপনার দশম সেকেন্ডের সরণ মাইনাস নবম সেকেন্ডের সরণ, এভাবে করা যায়। সেক্ষেত্রে যেহেতু আমাদের এই যে সূত্র হচ্ছে ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, তো প্রত্যেক ক্ষেত্রে ইউ এর মান এখানে আসলে 0, তাহলে 10 সেকেন্ডেরটা হবে হাফ জি 10 স্কোয়ার, 9 সেকেন্ডেরটা হবে হাফ জি 9 স্কোয়ার। তাহলে আলটিমেটলি এখানে যদি আমি হিসাব করতে চাই তাহলে হাফ জি কমন নিলে 10 স্কোয়ার হচ্ছে 100, 9 স্কোয়ার হচ্ছে 81, বাদ দিলে থাকবে এখানে 19, তাহলে হাফ জি ইন্টু 19 থাকে। একইভাবে তুমি যদি শর্টকাটে এখানে অ্যাপ্লাই করতা তাহলে একই অ্যান্সার আসতো। কীভাবে দেখো, ইউ এর মান হচ্ছে 0, তাহলে হাফ জি 2t মাইনাস 1, টি হচ্ছে 10, তাহলে 2 ইন্টু 10 হচ্ছে 20 মাইনাস 1, এখানেও কি থাকতো 19 থাকতো। তো শর্টকাট ইউজ করলেও একই মান আসবে, লং কাট ইউজ করলেও একই মান আসবে, যেটা খুশি তুমি ইউজ করতে পারো। যাই হোক, তাহলে এইচ 10th এর মানটা আমি এখানে বসাই, সেটা হবে হাফ জি ইন্টু 19, কস 0 ডিগ্রি মান হচ্ছে 1। তাহলে খেয়াল করে দেখো, এবার যদি আমি মানগুলো বসাই দিই, এম এর মান হচ্ছে আমাদের 5, জি এখানে দুইটা আছে, তাহলে আমি একবারে 9.8 স্কোয়ার করতে পারি, এখানে হাফ আছে একটা আর 19 আছে একটা। এটি হচ্ছে দশম সেকেন্ডে আমার গতিশক্তির পরিবর্তন অথবা অর্জিত গতিশক্তি। আমি কেমনে বুঝলাম যে গতিশক্তি অর্জনই হবে? হ্রাসও তো পাইতে পারতো, তাই না? যে ভাই গতিশক্তির পরিবর্তন তো বৃদ্ধিও হয় হ্রাসও হয়, আপনি কেমনে শিওর যে গতিশক্তি এখানে অর্জন করবে? এটা আপনি কেমনে শিওর? কারণ কমন সেন্স, আমি জানি যখন বস্তু নিচের দিকে গতিশীল হয়, উচ্চতা হ্রাস পায়, তখন গতিশক্তি বৃদ্ধি পায়। আর আমরা জানি উচ্চতা হ্রাস পাইলে কি হয়, উচ্চতা হ্রাস পাইলে কি হয়? বিভব শক্তি হ্রাস পায়, কারণ বিভব শক্তি হচ্ছে উচ্চতার উপর নির্ভরশীল। যত বেশি উচ্চতে উঠাবা তত বেশি বিভব শক্তি তার মধ্যে জমা হইতে থাকে। এই জন্য আমি শিওর যে যেহেতু গতিশক্তি বৃদ্ধি পাচ্ছে তার মানে গতিশক্তি অর্জিতই হবে, ঠিক আছে, নো ডাউট। তাহলে এখানে আমরা মানটা একটু ক্যালকুলেট করে ফেলি, তাহলে মানটা কত আসে, হাফ ইন্টু 19 ইন্টু 5 ইন্টু 9.8 স্কোয়ার, আমাদের অ্যান্সার চলে আসছে 4561.9 জুল। তো 4561.9 জুল, এটা হচ্ছে আমাদের এখানকার আনসার। ওকে, আশা করি সবাই বুঝতে পারছি যে দশম সেকেন্ডে অর্জিত গতিশক্তি আমরা নির্ণয় করছি। এই প্রশ্নটা আরেকভাবে সলভ করা যায়, সেটা আমি তোমাদের একটু দেখাই দিই। তাহলে এখানে আমরা এখন বিকল্প মেথডটা একটু দেখাবো। তো আমরা কি দেখছিলাম বলো, যে 5 কেজি ভর একটা বস্তু পড়তেছে, দশম সেকেন্ডে তার অর্জিত গতিশক্তি নির্ণয় করতে হবে। তাহলে এখানে লিখবো দশম সেকেন্ডে অর্জিত গতিশক্তি। চিন্তা করো দশম সেকেন্ড আসলে কোনটা, নবম এবং দশম, এই দুইটা সময়ের মধ্যে যে গ্যাপ সেটা। তাইলে একটা বস্তু যখন
উপর থেকে নিচের দিকে পড়তে থাকে, আদি বেগ হচ্ছে 0 থাকে, নিচের দিকে যখন পড়ে আস্তে আস্তে কিন্তু তার বেগ আরো বৃদ্ধি পেতে থাকে। হ্যাঁ, বেগ আরো বৃদ্ধি পেতে থাকে। কেন তার বেগ বৃদ্ধি পায় বলতো? তার কারণ উপর থেকে যখন বস্তু পড়তেছে, গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন তাকে নিচের দিকে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার টানতেছে। তো ত্বরণ থাকা মানে আস্তে আস্তে তার বেগটা বৃদ্ধি পাবে নিচের দিকে, এই জন্য বেগ আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে। এখন 9 সেকেন্ডের যে বেগটা হবে, আমি ধরে নিলাম যে এটা হচ্ছে আমার সেই 9 সেকেন্ডের বেগ, এটা হচ্ছে আমার 10 সেকেন্ডের বেগ। 9 সেকেন্ড থেকে 10 সেকেন্ডের বেগ অবশ্যই বড় হবে। তাহলে এই যে 9 থেকে 10 সেকেন্ডের বেগ বেশি হইলো, এই বেগটা বেশি কেন হইলো বলতো? তার কারণ হচ্ছে এখানে সে একটা গতিশক্তি কি করছে বলতো, ইনক্রিজ হয়েছে। 9 সেকেন্ডের থেকে 10 সেকেন্ডের যেহেতু বেগ বেশি, তাহলে অবশ্যই গতিশক্তিটাও বেশি। তাহলে এই গতিশক্তির পার্থক্যটাই হচ্ছে অর্জিত গতিশক্তি। তার মানে 10 সেকেন্ডের বেগের থেকে যদি আমি 9 সেকেন্ডের বেগের গতিশক্তিটা বাদ দিই, সেটাই হবে অর্জিত গতিশক্তি। এখন এখান থেকে আমরা আবার কি লিখতে পারি দেখো, যেহেতু আদিবেগ 0, তাইলে আমরা সূত্র জানি যে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2gh। যেহেতু ইউ এর পোর্শনটাও আমাদের 0, তাহলে ভি স্কোয়ারের পার্টটা কি থাকে, শুধুমাত্র 2gh। তাহলে এখন আমাদের এখানে কি করতে হবে, এখানে আমাদের এইচ এর মানটা এখানে আমাদের বসাই দিতে হবে, তাই না? এইচ এর মানটা এখন আমাদের বসাই দিতে হবে, 2gh এর মানটা আমাদের বসাবো। তাইলে আমরা একটা কাজ করি, এখানে হাফ এম ভি10 স্কোয়ারটা কি হবে, ভি10 স্কোয়ারটা হবে হচ্ছে 2gh কত 10, ঠিক আছে? আর এখানে এটা কি হবে, হাফ এম ভি স্কোয়ারের বদলে আমরা বসাবো 2gh9। তাহলে এখানে 10 বসাইছি আর এখানে কি বসাইছি, 9 বসাইছি। এখন আমরা একটা কাজ করি, যে দেখো এখানে 2 কাটবে, এখানে 2 কাটবে, তাহলে এখানে আমরা mg কে কমন নিতে পারবো। তাহলে mg কে কমন নিলে আমাদের এখানে থাকবে h10 মাইনাস h9। এখন আমাদের এখানে যে h10 এর যে মানটা আছে, h10 মানে বুঝাইতেছে 10 সেকেন্ডে সে কতটুকু দূরত্ব গেছে, আর h9 মানে বুঝাইতেছে 9 সেকেন্ডে সে কতটুকু দূরত্ব গেছে। তাহলে দূরত্বের সূত্র আমরা কি শিখছিলাম, দূরত্ব সূত্র ছিল হচ্ছে h সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। ইউ এর মান যেহেতু 0, তাহলে এখানে শুধু হাফ জিটি স্কোয়ার চিন্তা করলেই হবে। তাহলে এখানে খেয়াল করো, যদি আমি এখানে mgটা রেখে দিই আগের মতোই, h10 এর মানটা হবে হাফ জি, টি এর মান হবে 10, তাহলে এটা হবে 10 স্কোয়ার, আর h9 হবে হাফ জি, টি এর মান 9, এটা হবে 9 স্কোয়ার। সেখান থেকে আমি লিখতে পারবো, এখন দেখো এখানে হাফ জিটাও বাইরে নিয়ে আসা যায়, তাহলে আমি এখানে হাফ জি বাইরে আনলাম, আগে থেকে এখানে mg ছিল, তাহলে এখন ভেতরে থাকবে 10 স্কোয়ার মানে 100 মাইনাস 9 স্কোয়ার মানে 81। তাহলে এখান থেকে লেখা যাবে হাফ mg স্কোয়ার ইন্টু হচ্ছে এখানে কত আছে দেখো 19। এখানে এখন মান বসে দিলেই কাজ শেষ হয়ে যাবে, এখানে মান বসালেই কাজ শেষ। তাহলে এখানে মান বসাই দাও, তাহলে হাফ এম এর মান 5, জি এর মান 9.8 স্কোয়ার, এখানে 19। দেখো যে এখানে যা যা বসাইছি তাই, হাফ 19 9.8 স্কোয়ার 5 একই জিনিস, অ্যান্সারও সেম আসবে। তাহলে অ্যান্সার আসবে 4561.9 জুল। এইভাবে করেও এই ম্যাথটা সলভ করা যায়, যার কাছে যেটা সুবিধা লাগে সে সেটাই করবা। এবার দেখো, একটি 4 কেজি ভরের বস্তু ঘর্ষণবিহীন তলে 2 মিটার পার সেকেন্ড বেগে চলার সময় স্প্রিংয়ের সাথে ধাক্কা লেগে স্প্রিংকে সংকুচিত করে থেমে যায়। অনেক কিছু বলছে একসাথে, আমরা একটু ব্রেকডাউন করে ফেলি। মনে করো এই হচ্ছে আমার একটা স্প্রিং, এই স্প্রিংকে একটা বস্তু কি করছে, সংকোচন করছে। ধরে নাও এই হচ্ছে আমার সেই বস্তুটা, এই বস্তুটা এইভাবে গিয়ে স্প্রিংকে কি করলো, আঘাত করলো। তো এই বস্তু যখন আঘাত করছে, এই বস্তু তো এখানে থামবে না, এই বস্তু যখন আঘাত করতেছে তখন এই বস্তুর বেগটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। তো এটা হচ্ছে বস্তুর কি আদিবেগ, আঘাত করার সময়ের বেগ। তবে সংকোচন যদি করে ফেলে স্প্রিংটাকে, তো স্প্রিংকে সংকুচিত করে কি করছে, বস্তুটা থেমে গেছে। তার মানে স্প্রিং ধরো এখান থেকে সংকুচিত হয়ে এখানে চলে আসছে, মনে করো এই যে এখানে মনে করো চলে আসছে সংকুচিত হয়ে। তাহলে সংকুচিত হয়ে যখন স্প্রিং সরে আসছে তখন বস্তু তো এখানে, তো এখন তো বস্তু থেমে গেছে। তো বস্তু থেমে গেছে মানে বস্তুর শেষ বেগটা কত বলো, 0।
শেষ বেগ হচ্ছে 0। এখন জিজ্ঞাসা করছে যে স্প্রিংটির বল ধ্রুবক এত হলে স্প্রিং কতটুকু সংকুচিত হবে। খুবই স্বাভাবিক বিষয় আমরা শিখছিলাম যে ওয়ার্ক ডান বাই অল ফোর্স হচ্ছে আমাদের গতিশক্তির পরিবর্তনের সমান। এখানে অল ফোর্স বলতে কে আছে? শুধুমাত্র স্প্রিং ফোর্সই আছে, আর কেউ নাই। তো এখানে যদি ঘর্ষণ বলতো তাহলে আমি ঘর্ষণের পার্টটা চিন্তা করতাম, কিন্তু ঘর্ষণের কোনো কথা বলে নাই, শুধু স্প্রিং বলটা এখানে আছে। তাহলে শুধুমাত্র অল ফোর্সের বদলে শুধু স্প্রিং বল দ্বারা কৃত কাজ হবে। তাহলে স্প্রিং বলের দ্বারা যে কৃত কাজের যে পার্টটা সেটা আসলে কত? স্প্রিং বল দ্বারা কৃত কাজের সূত্র আমরা জানি যে হাফ কে এক্স ইনিশিয়াল স্কোয়ার মাইনাস, তাহলে এখানে অল ফোর্সের বদলে চিন্তা করতে হবে স্প্রিং ফোর্স। শুধুমাত্র এখানে কে আছে? শুধু স্প্রিং ফোর্স আছে, এখানে আর কেউ নাই। তাহলে স্প্রিং বল দ্বারা কৃত কাজের সূত্র কি ছিল? হাফ কে এক্স ইনিশিয়াল স্কোয়ার মাইনাস এক্স ফাইনাল স্কোয়ার। আর গতিশক্তির পরিবর্তন কত? হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তো এখানে ভি হচ্ছে 0, ইউ হচ্ছে আমাদের এখানে 2। আচ্ছা, তো মান আমরা পরের লাইনে বসাই। এবার মান বসাবো। কে এর মান হচ্ছে আমাদের কত আছে? 100 নিউটন পার মিটার। তাহলে কে এর মান আমাদের এখানে আছে 100 নিউটন পার মিটার। সো কে হচ্ছে 100, এক্স ইনিশিয়াল মানে স্প্রিং এর স্বাভাবিক অবস্থা। তো স্প্রিংটা এখানে স্বাভাবিক অবস্থায় ছিল, তার মানে এক্স ইনিশিয়াল হচ্ছে 0। আর স্প্রিংকে এখানে সংকোচন করছে, তাহলে এখানে স্প্রিং কতটুকু সংকোচন হয়েছে সেটাই হচ্ছে এক্স ফাইনাল। এটাই চাইছে যে স্প্রিং কতটুকু সংকুচিত হবে, এটাই বের করতে হবে। আচ্ছা, তার মানে এক্স ইনিশিয়াল হচ্ছে আমাদের 0 মাইনাস এক্স ফাইনাল স্কোয়ার আমরা জানি না। এম এর মানটা কত আছে? 4 কেজি। আর এখানে মাইনাস ভি স্কোয়ার, ভি এর মানটা হচ্ছে আমাদের কত আছে? সরি, ভি এর মান 0, আমাদের আদি বেগটা হচ্ছে এখানে কত আছে? আদি বেগটা আছে হচ্ছে 2, তাহলে 2 স্কোয়ার, এখানে আগে একটা মাইনাস আছে। তাহলে এখন আমরা কি করতে পারি? এখানে কাটাকাটি করি, এখানে 50 হবে, এখানে মাইনাস আছে এক্স এফ স্কোয়ার, এখানে মাইনাস আছে, এখানে যে মাইনাস আছে এটা কিন্তু মাইনাসের পরে হোল স্কোয়ার না, এটা কিন্তু ভুল করা যাবে না। হ্যাঁ, একটু আলাদা করে লিখি। এখানে এটা এইভাবে আছে মাইনাস 2 স্কোয়ার, এভাবে আছে, ঠিক আছে? তাহলে ভুল করা যাবে না। মাইনাস 2 স্কোয়ার মানে হচ্ছে -4। তাহলে এখানে এটা কাটলে কত আসে? এখানে 2 আসে, 2 আর 4 হচ্ছে কত? 8। তাহলে এই পাশে আছে -8। তার মানে আমাদের এই এক্স এফ এর মানটা কত আসবে আমরা একটু বের করে ফেলি। তো এক্স এফ আমাদের আসবে হচ্ছে মাইনাস মাইনাস সরে যাবে 8/50 এর রুট। 8/50 এর রুট কত আসে? 0.4। তো আমাদের এখানে 0.4 মিটার হচ্ছে আমাদের স্প্রিংয়ের সংকোচন। 0.4 মানে বোঝায় হচ্ছে 40 সেন্টিমিটার। তার কারণ হচ্ছে 1 মিটার মানে আমরা জানি 100 সেন্টিমিটার। ঠিক আছে? তো আশা করি এই প্রশ্নটা আমরা সবাই বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এখানে কি করতে হয়েছে? প্রথমে বোঝাই, স্প্রিং প্রথমে ন্যাচারাল লেন্থে ছিল, এরপর স্প্রিংয়ে গিয়ে বস্তুটা গিয়ে আঘাত করছে। তো বস্তু যখন আঘাত করছে তখন বস্তুর বেগ কত ছিল? 2। বস্তু যখন আঘাত করে থেমে গেছে তখন বস্তুর বেগ কত হয়েছে? এই যে দেখো এখানে বসে থেমে যায়, তো তখন বস্তুর বেগ কত ছিল? 0। তাহলে বস্তুর যে বেগটা পরিবর্তন হয়েছে, কেন পরিবর্তন হইলো? কারণ স্প্রিংয়ের উপরে সে এই শক্তিটা সাপ্লাই করে দিচ্ছে। তাহলে স্প্রিংয়ের উপর শক্তি কতটুকু সাপ্লাই করছে? হাফ কে এক্স স্কোয়ার। বস্তুর গতিশক্তি কতটুকু ছিল? হাফ এম বি স্কোয়ার। তো কেউ যদি চাও তাহলে এইভাবে করতে পারো যে স্প্রিংয়ের উপরে কাজ করছে হাফ কে এক্স স্কোয়ার, আর বস্তুর মধ্যে গতিশক্তি ছিল হাফ এম বি স্কোয়ার। তো এখান থেকে চাইলে একবারে এই যে এক্স এর মান অল্প সময় বের করে নিতে পারো আর কি। ঠিক আছে? তখন এক্স এর মান হবে m/k √v। তো তখন যদি তুমি এখানে মান টান বসাই দাও একই অ্যান্সার আসবে। এম এর মান হচ্ছে 4, কে এর মান হচ্ছে কত? 100, আর ভি এর মান হচ্ছে এখানে কত আছে? 2। তো এখানেও অ্যান্সার কি আসবে? সেম আসবে। এটা 25, তাহলে 1/5 আসবে, 2/5, 2/5 মানে 0.4 মিটারই আসবে। তাহলে অল্প সময় করতে চাইলে এই প্রসেস তোমরা ফলো করতে পারো। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অল্টারনেটিভ মেথড। ঠিক আছে? আসলে এই লাইনটা হচ্ছে একদম সব থিওরি অ্যাপ্লাই করে, আর এই লাইনটা হচ্ছে একদম নিজে যেটা বুঝছি সেটা করে আর কি। ঠিক আছে? এটা করতে গেলে তো বোঝা লাগছে, বাট এটা হচ্ছে অল্প সময় তোমাকে হেল্প করবে।
দেয়ালের সাথে আনুভূমিকভাবে একটি পেরেক রেখে এর উপর 2 কেজি ভরের হাতুড়ি দিয়ে কত বেগে আঘাত করলে তা দেয়ালের ভেতর 4 সেন্টিমিটার প্রবেশ করবে। দেয়ালে বাধাদানকারী বল বলা আছে। এই টাইপের সমস্যার স্পেশাল নাম হচ্ছে হাতুড়ি পেরেক সংক্রান্ত সমস্যা। হাতুড়ি পেরেক সংক্রান্ত সমস্যা। কিন্তু হাতুড়ি পেরেক সংক্রান্ত সমস্যার আলাদা নাম দিয়ে আমরা ম্যাথগুলো দেখাচ্ছি না। তার মূল কারণ এগুলো আসলে আমরা যে থিওরি আলোচনা করতেছি সে থিওরির আন্ডারে পড়ে। সুতরাং থিওরি ভালো করে বুঝলে আমরা এই সমস্যাগুলো এমনি সলভ করতে পারবো। হাতুড়ি পেরেক হোক আর হাতুড়ি ইট হোক, যেটাই হোক না কেন কাজ হবে, সমস্যা নেই। আচ্ছা দেখো এবার তাহলে দেয়ালের সাথে একটা দেয়াল আমাদের কাছে আছে, এটা হচ্ছে ধরো আমাদের দেয়াল, আর এটা হচ্ছে ধরো আমাদের একটা পেরেক। তো পেরেক রেখে এর উপর 2 কেজি ভরের হাতুড়ি দিয়ে কত বেগে আঘাত করতে হবে, তাই না? তাহলে এটা আমাদের হাতুড়ি, এটা আমাদের হাতুড়ি, হাতুড়ির ভর হচ্ছে 2 কেজি। তো কত বেগে আঘাত করলে তার দেয়ালের ভিতর 4 সেন্টিমিটার প্রবেশ করবে? তাহলে এই পেরেকটাকে কতটুকু প্রবেশ করাইতে হবে? পেরেকটাকে প্রবেশ করাইতে হবে 2 সেন্টিমিটার। 2 সেন্টিমিটার মানে হচ্ছে 0.02 মিটার। দেয়ালের বাধাদানকারী বল বলে দিচ্ছে 100 নিউটন। তার মানে দেয়াল এই বিপরীত দিকে একটা বল প্রয়োগ করে which is 100 নিউটন। এখন দেখো আমরা জানি যে এইখানে যে হাতুড়িটা আছে, হাতুড়ি দিয়ে যখন আমি এখানে এভাবে আঘাত করব, তো হাতুড়ি দিয়ে আঘাত করার কারণে এই পেরেকটা একটা শক্তি লাভ করবে এবং সেই শক্তির কারণে পেরেকটা দেয়ালের ভিতরে ঢুকে যাবে। তাহলে যদি আমি কাজ শক্তি উপপাদ্য থেকে একটু বের হয়ে আপাতত এই প্র্যাকটিক্যাল সেন্সে ম্যাথটা চিন্তা করি, যেমন আগে অল্প সময়ে ম্যাথটা সলভ করলাম, ঠিক ওইরকম যদি চিন্তা ভাবনা করি, তাহলে আমি বলতে পারবো যে এই পেরেকটা যে আসলে দেয়ালের ভিতরে ঢুকলো, কেমনে ঢুকলো? কারণ সে একটা শক্তি পাইছে। শক্তিটা কে দিছে তাকে? এই হাতুড়ি দিছে। হাতুড়ি দিয়ে জোরে করে আঘাত করছি, হাতুড়ির গতিশক্তিটাই পেরেকের মধ্যে রূপান্তরিত হয়ে পেরেককে দিয়ে কাজ করাইছে। তার মানে আমি বলতে পারবো যে হাতুড়ির যে গতিশক্তিটা, হাতুড়ির যে গতিশক্তিটা সেটাই হচ্ছে পেরেকের কৃতকাজ। ঠিক আছে? তাহলে হাতুড়ির গতিশক্তি কত হবে? 1/2 mv²। আর পেরেকের কৃতকাজ কত? দেখো দেয়াল তাকে ঠিকই বাধাদানকারী বল দিছে 100 নিউটন, কিন্তু এই পেরেকটাও কিন্তু দেয়ালের ভেতরে একটা নির্দিষ্ট বল প্রয়োগ করেই তারপর ঢুকছে। বলের এগেনস্টে যদি বল না প্রয়োগ করা হয় তাহলে কি পেরেক জীবনে ঢুকতে পারতো? পারতো না। এবং এই প্রযুক্ত বলের মানটাও এক্স্যাক্টলি এই 100 নিউটনই হবে। বলতে পারে যে ভাই আরো বড় হওয়ার কথা না? অ্যান্সার হচ্ছে না। আরো যদি বড় হইতো, ধরো 110 নিউটন হইতো, তাহলে ডান দিক বরাবর একটা ত্বরণ কিন্তু থাকতো। আর আমরা যখন এই পেরেকটাকে বা এইভাবে যখন এই টাইপের কাজ আমরা করি, তখন আমরা চিন্তা করি কাজটা সমবেগে হচ্ছে। ঠিক আছে? এই জন্য লব্ধি ত্বরণ থাকা যাবে না এখানে। এই জন্য প্রযুক্ত বলটাও তোমার এখানে 100 নিউটনই হবে। তাহলে পেরেকের কৃতকাজের ক্ষেত্রে এফ এর মান এফ ইন্টু এক্স, কৃতকাজ এখানে কি আসতেছে? এফ, আর যে পেরেক ঢুকছে এক্স পরিমাণ, তাহলে কি হবে? এফ এক্স। এখন দেখো এখান থেকে মান বের করতে হবে কার? মান বের করতে হবে কত বেগে আঘাত করছে, মানে বেগের মান বের করতে হবে। তো সহজ ম্যাথ। তাহলে আমরা এখানে বেগের মান কত পাবো? 2fx বাই এম রুট। তাহলে এখানে মানগুলো বসাই। 200, এক্স এর মান 0.02, এম এর মান হচ্ছে কত? তাহলে এখানে আমাদের কত আসতেছে? এটা √2 আসতেছে। এটা আমাদের আসতেছে √2। তো মানগুলো আমরা আবার একটু চেক করি। 1/2 mv² হচ্ছে এফ এক্স এর সমান, লাগবে বেগ, তাহলে 2fx ডিভাইড বাই হচ্ছে আমাদের এম। এফ এর মান আমাদের 100, এক্স এর মান হচ্ছে আমাদের 0.02। আচ্ছা 4 সেন্টিমিটার প্রবেশ করবে বলছিল এখানে, তাহলে এখানে 2 সেন্টিমিটার না, এটা এটা একটু একটু ঠিক করতে হবে। তো এটা আমাদের লিখতে হবে 4 সেন্টিমিটার, 0.04 মিটার। তাহলে মানটা একটু এখানে চেঞ্জ করতে হবে আমাদের, 0.04 করতে হবে, 0.04 করতে হবে। সো 100 যদি এটার সাথে গুণ হয় তাহলে এটা হবে হচ্ছে 4 এর রুট, তার মানে 2। তার মানে বেগের মান হবে এখানে 2 মিটার পার সেকেন্ড। বেগের মান হবে 2 মিটার পার সেকেন্ড। এটা আমাদের কাছে চাইছে কত বেগে আঘাত করলে 2 মিটার পার সেকেন্ড বেগে সে ঢুকবে, মানে এটা অ্যান্সার হবে। তাহলে আমি একটু রিপিট করি কি হয়েছে এখানে। এইভাবে একটা পেরেক রেখে যখন আমি হাতুড়িতে আঘাত করছি, হাতুড়িতে বেগ আছে, বেগের কারণে গতিশক্তি আছে, এই গতিশক্তিটাই পেরেকের মধ্যে চলে গেছে এবং এই পেরেকটা কাজ করে দেয়ালের মধ্যে ঢুকে গেছে। দ্যাটস ইট। এই জন্য বলছি
হাতুড়ির গতিশক্তিটাই পেরেকের কৃতকাজের সমান, ঠিক আছে। রাইফেলের গুলি একটি তক্তাকে ভেদ করে, বুলেটের গতি যদি 3 গুণ করা হয় তবে বুলেট ঠিক কতটি তক্তা ভেদ করতে পারবে? এটার শর্টকাট প্রসেস গতিবিদ্যা চ্যাপ্টারে আছে, বাট আমাদের এটা হচ্ছে কাজ শক্তি ক্ষমতার অ্যাসপেক্টে সলভ করা শিখতে হবে। তাহলে একটা সমস্যা তুমি যখন অনেকভাবে চিন্তা করবা, তুমি তাহলে ফিজিক্সটা আরও ভালো করে বুঝতে পারবা। রাইফেলের গুলি একটি তক্তাকে ভেদ করতে পারে। আমি ধরি যে একটি তক্তার প্রস্থ অথবা পুরুত্ব আমি ধরলাম হচ্ছে এক্স। তাইলে একটি তক্তাকে সে যেহেতু ভেদ করতে পারে, তাইলে সে কাজ করতে পারে কতটুকু? এফএক্স পরিমাণ কাজ করতে পারে। রাইফেলের গুলি কাজ করতে পারবে এফএক্স পরিমাণে, কারণ এক্স পরিমাণ স্মরণ যদি না হয় সে তো তক্তাকে ভেদ করতে পারবে না, তাহলে এফএক্স পরিমাণ কাজ করতে পারে। এবং সেক্ষেত্রে তার গতিশক্তি 12 mv²। আদি বেগ আমরা শূন্য মানে একদম মানে তক্তাকে ভেদ করার পরে তার শেষ বেগটাকে আমরা শূন্য ধরতেছি। এখানে আসলে ভিটা আসলে আদি বেগ বোঝাচ্ছে, তক্তাতে প্রবেশের মুহূর্তে যে বেগ সেটাকে বোঝাচ্ছে। এবার দেখো বুলেটের গতি যদি 3 গুণ করা হয় তবে বুলেটটি কয়টা তক্তা ভেদ করতে পারবে? তাহলে আমি ধরলাম যে বুলেট n সংখ্যক তক্তা ভেদ করবে, ধরলাম n সংখ্যক তক্তা ভেদ করবে। তো n সংখ্যক তক্তা ভেদ যদি করে তাহলে মোট সরণ কত হবে? প্রত্যেকটা তক্তা x হলে n সংখ্যক তক্তার সরণ হবে হচ্ছে nx। সেক্ষেত্রে দ্বিতীয় কেজে আমার f এর সাথে কি করতে হবে? nx গুণ করতে হবে। আর গতি তখন কি করছি? 3 গুণ করছি, তার মানে 12m, v এর বদলে বসাইতে হবে 3v। এটা থেকে লিখতে পারবো f ইন্টু nx ইকুয়ালস টু 3 স্কোয়ার হয়ে আগে আসবে 9, পরে থাকবে 12mv²। এখন মান বের করতে হবে n এর, যার মান বের করতে হবে তাকে উপরে রাখাটাই বেটার, মানে লবে রাখাটাই বেটার। তাহলে 2 ভাগ যদি 1 করি, 2 ভাগে 1 করলে এখানে f nx আর fx কাটাকাটি করলে শুধু n থাকবে, এই মান আর এই মান ডিভাইড করলে শুধুমাত্র 9 থাকবে। তার মানে অ্যান্সার হবে 9টা তক্তা সে ভেদ করতে পারবে। আর গতিবিদ্যার চ্যাপ্টারের শর্টকাটটা কেমন নিশ্চয়ই সবাই আমরা জানি। সে কয়টা তক্তা ভেদ করতে পারবে এটা ডিপেন্ড করে গতিশক্তির উপরে, আর গতিশক্তি ডিপেন্ড করে আবার কার উপরে? বেগের উপরে। তো যেহেতু গতিশক্তি হচ্ছে 12mv², তার মানে সেটা বেগের বর্গের সমানুপাতিক। এজন্য বেগ যদি কেউ দ্বিগুণ করে সে 4টা তক্তা ভেদ করে, বেগ 3 গুণ হইলে 9টা তক্তা ভেদ করে, বেগ 4 গুণ হইলে 4² 16টা তক্তা ভেদ করে। এজন্য যেহেতু এখানে বলছে 3 গুণ হয় বেগ, তাহলে অবশ্যই অ্যান্সার 9 গুণই হবে। কিন্তু সেটাই আমরা সলভ করছি কাজ শক্তি ক্ষমতার কনসেপ্ট কাজে লাগে। এবার দেখো 20 নিউটনের ওজন একটি পাথরকে ভূমি হতে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। পাথরটি ভূমি থেকে যখন 15 মিটার উচ্চতায় ছিল তখন এর ঊর্ধ্বমুখী দ্রুত ছিল 15 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো ওজন হচ্ছে 20 নিউটন, মানে এমজি, ওজন কিন্তু এমজি, এখানে ভর বলে নাই, এমজিটাই হচ্ছে 20 নিউটন। খাড়া উপরের দিকে নিক্ষেপ করছে, পাথর ভূমি থেকে যখন 15 মিটার উচ্চতায় ছিল, মানে উচ্চতা হচ্ছে 15 মিটার, তখন ঊর্ধ্বমুখী দ্রুতি ছিল 25 মিটার পার সেকেন্ড। তো ঊর্ধ্বমুখী দ্রুতি একদম শেষ বেগ 25 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। কাজ শক্তি উপপাদ্য ব্যবহার করে পাথরটিকে যে দ্রুতিতে ভূমি থেকে নিক্ষেপ করা হয়েছে সেটা বের করো। তো চিন্তা করো যে বস্তুটা এখানে আছে, তাকে নির্দিষ্ট একটা বেগে অবশ্যই নিক্ষেপ করা হয়েছে। তো নির্দিষ্ট বেগে নিক্ষেপ করার কারণে বস্তুটা আস্তে আস্তে কি উপর দিকে উঠছে, উঠতে উঠতে যখন তার এই উচ্চতার মানটা 15 মিটার, ঠিক তখন এখানকার যে শেষ বেগ সেটা হচ্ছে 25 মিটার পার সেকেন্ড। দ্যাটস ইট, এটাই আসলে এখানে প্রশ্নে বলছে। আর এটার ওজনটা আসলে এখানে 20 নিউটন, ঠিক আছে। এবার দেখো কাজ শক্তি উপপাদ্য আমাকে ব্যবহার করতে বলছে, এখানে বলেই দিছে। মাঝে মধ্যে 4 নাম্বারের জন্য ঘতে এই টাইপের প্রশ্ন দিতে পারে, তোমাকে ফিক্স করে দিবে যে এটা ইউজ করেই তোমাকে সলভ করা লাগবে, ঠিক আছে। এখন চিন্তা করো কাজ শক্তি উপপাদ্য কি? ওয়ার্ক ডান বাই অল ফোর্সেস ইকুয়ালস টু কাইনেটিক এনার্জির চেঞ্জ, তাই না? এখন চিন্তা করো এখানে অল ফোর্স বলতে কে আছে? প্রশ্নে কোথাও কোনো ঘর্ষণ নেই, কোনো কথা বলে নাই, তার মানে আমাকে ধরতে হবে ঘর্ষণ বল নাই। তাহলে এখানে শুধুমাত্র বস্তুটা এখান থেকে এখানে উঠে গেছে,
মানে মহাকর্ষ বলের বিপরীতে কাজ হচ্ছে। কিন্তু আমরা যখন এখানে লিখি, আমরা চেষ্টা করি যে এখানে যখন লিখব তখন আমরা কনজারভেটিভ যে ফোর্সগুলো আছে সেগুলোর মানে রেসপেক্টে লেখার চেষ্টা করি। তাহলে এই যে বস্তু আস্তে আস্তে উপর দিকে উঠতেছে, তাহলে মহাকর্ষ বলের রেসপেক্টে যদি আমি এখানে চিন্তা করি, তাহলে মহাকর্ষ বলের রেসপেক্টে চিন্তা করো, দেখো বস্তুটা আস্তে আস্তে উপর দিকে উঠতেছে। তো মহাকর্ষ বল কাজ করে নিচের দিকে এমজি, আর তার সরণ হয়েছে কোন দিক? উপরের দিক। তার মানে বল, এই যে বল হচ্ছে এমজি আর সরণ হচ্ছে এইচ, পরস্পর বিপরীতমুখী। তার মানে থিটার মানটা কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে এখানে কাজের ক্ষেত্রে শুধু আসবে গ্র্যাভিটেশনাল ফোর্সের কাজ, আর সেটা আমরা বুঝতেছি সেটা হবে এফ এইচ কজ 180 ডিগ্রি। তাহলে গতিশক্তি কত হবে? হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তাহলে এখানে এফ এর মানটা আমাদের কাছে দেওয়া আছে, এই যে এম জির মানটাই আসলে এফ। তাহলে এখানে আমি বসাই, এম জির মানটা হচ্ছে এফ 20, এইচ এর মান বলছে 15, কজ 180 ডিগ্রির মান হচ্ছে আমাদের কত? -1। এটা তো দেখার কিছু নেই আসলে। এম এর মান হচ্ছে, এম এর মান আমরা জানি না, আপাতত এম লাগবেও না। একটা কাজ করি, এখান থেকে ঝামেলা সরাই। এফ এর বদলে আমরা এম জি বলতে পারি, তাই না? এফ এর বদলে বলতে পারি এম জি, এখানে এম রাখি। শেষ বেগ হচ্ছে 25, আদি বেগটা জানি না। কেন করলাম এটা? হচ্ছে এই যে এম এর ঝামেলা দূর করার জন্য করলাম, এই জন্য এম এর মান আমরা বসাইলাম না। ঠিক আছে? তাহলে এখন দেখো এখানে কি লেখা যায়। এখানে 2টা যদি এখানে গুণ হয় এটা হবে 30, এটা হবে -30g, আর 25 স্কোয়ার হচ্ছে 625, আর এর পাশে আছে ইউ স্কোয়ার। আমার লাগবে কি দেখো তো, যে দ্রুতিতে ভূমি থেকে নিক্ষেপ করা হয়েছিল, মানে আদিবেগ লাগবে। আদিবেগ এখান থেকে সলভ হয়ে গেছে। তাহলে আমরা আদিবেগের মান বের করতে পারবো। আদিবেগ হবে √625 মাইনাস প্লাস হবে এটা, প্লাস হচ্ছে 30g। তাহলে অ্যান্সারটা কত হবে আমরা একটু দেখে নিই। √625 প্লাস হচ্ছে 30 × 9.8, অ্যান্সার হচ্ছে 30.3 মিটার পার সেকেন্ড। দ্যাটস ইট, একটা অ্যান্সার আমরা পেয়ে গেছি। আর একটা বলছে যে পাথরটি সর্বাধিক যে উচ্চতায় ওঠে সেটা নির্ণয় করো। তো এটা সলভ করার জন্য আমরা একটা এক্সট্রা পেজ নিই। তো আমাদের এখন নির্ণয় করতে হবে সর্বাধিক উচ্চতা। আমাদের এখন নির্ণয় করতে হবে সর্বাধিক উচ্চতা। তো আমি ধরলাম এই সর্বাধিক উচ্চতাটা আসলে আমাদের এইচ এর মানটা কত। এখন দেখো, যদি একটা বস্তু এখানে আমি রাখি, বস্তুর আদিবেগটা একটু আগে আমরা নির্ণয় করলাম, আদিবেগ ছিল 30.3 মিটার পার সেকেন্ড। এই যে আদিবেগটা ছিল 30.3 মিটার পার সেকেন্ড। সে যখন একদম সর্বশেষ উচ্চতায় উঠে যাবে, সর্বোচ্চ উচ্চতায়, তখন তার আদিবেগ কিন্তু শেষ বেগ হয়ে যাবে হচ্ছে 0। তার কারণ কি? এখানে যাওয়ার পর তার কাছে আর কোনো বেগ নাই, তাহলে সে আর উপরের দিকে উঠতে পারবে না। এই জন্য এটাই তার জন্য সর্বোচ্চ উচ্চতা। তাহলে আমরা আগের মতো এই কাজ শক্তি উপপাদ্য অনুযায়ী লিখব যে ওয়ার্ক এনার্জি থিওরেম থেকে পাই, ওয়ার্ক এনার্জি থিওরেম হতে আমরা লিখতে পারি যে এখানে মহাকর্ষ বল দ্বারা যে কৃত কাজটা সেটা হবে গতিশক্তির পরিবর্তনের সমান। তাহলে হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। এখন গ্র্যাভিটেশনাল ফোর্সের যে ওয়ার্ক ডানটা সেটা কেমন ছিল এখানে বুঝো। এখানে এমজি কাজ করতেছে কোন দিকে? নিচের দিকে, আর এইচ কাজ করছে উপরের দিকে। তাহলে অবশ্যই মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি, তার মানে একটা মাইনাস এখানে আসবে। আমি একবারে বসাই দিই, এটা হচ্ছে -mgh, একবারে বসাই দিলাম। আর এই পাশে আছে হাফ এম ভি স্কোয়ার 0, আর ইউ এর মানটা আমরা জানি, মানটা পরে বসাই। তাহলে দুই পাশ থেকে এম বাদ যাবে, তাহলে এখানে লেখা যাবে 2gh সমান মাইনাস ইউ স্কোয়ার। মাইনাস মাইনাসও এখানে বাদ যাবে, মাইনাসও এখানে বাদ যাবে। দেখো এই যে 2gh হয়ে গেছে এখানে, আর এর পাশে মাইনাস ইউ স্কোয়ার আছে, মাইনাস বাদ যাবে। তাহলে এখানে এইচ এর মানটা হবে হচ্ছে ইউ স্কোয়ার বাই 2g। ওই ছোটো ক্লাসে যেটা শিখছিলা ওটাই আসলো, বাট ওয়ার্ক এনার্জি থিওরেম থেকে আসলো। তাহলে ইউ এর মান ছিল 30.3 স্কোয়ার, জি এর মান 9.8। এটা ক্যালকুলেট করলে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে অ্যান্সার আসবে 46.88 মিটার। তো এই হচ্ছে আমাদের সর্বাধিক উচ্চতা। এবার দেখো 1 মিটার কার্যকর দৈর্ঘ্যের নগণ্য ভরের সুতায় 2 কেজি ভরের বব যুক্ত করে দোলানো হচ্ছে এবং ববের উপর সর্বদা 20 নিউটন মানের বল অনুভূমিকভাবে ক্রিয়াশীল।
ববটি যখন 30 ডিগ্রি কোণে অবস্থান করে তখন এর বেগ কত হবে? তাহলে একটা বব আমাদের এখানে আঁকতে হবে আর কি। আমরা চিন্তা করলাম যে ধরো এইখানে আমাদের একটা এরকম দোলক টাইপের কিছু একটা আছে, এখানে আমাদের দোলক টাইপের কিছু একটা আছে। তো এই দোলকটা যখন 30 ডিগ্রি কোণে অবস্থান নেবে, দোলকটা যখন 30 ডিগ্রি কোণে অবস্থান নেবে তখন এর বেগ কত হবে, মানে এই মোমেন্টে তার বেগের মানটা জানতে চাইছে। ভালো কথা। তো যখন এভাবে এটাকে দোলানো শুরু হয় তখন নিশ্চয়ই যখন এখান থেকে দোলানোটা শুরু হয়েছিল তখন এই বিন্দুর যে আদিবেগটা, সে আদিবেগটা অবশ্যই কি ছিল? শূন্য ছিল। এখান থেকে এখানে যখন দোলানো হয়েছে, যখন এভাবে দুলতেছিল তখন আদিবেগটা এখানে নিশ্চয়ই কত ছিল? শূন্য ছিল। এখন খেয়াল করো, অনুভূমিক বল যেটা 20 নিউটন, এটা সর্বদা অনুভূমিকভাবেই কাজ করবে 20 নিউটন। তাইলে এইখানে একটা অনুভূমিক বল কাজ করতেছে 20 নিউটনের এইদিকে, সেটা যে শুধু এখানে তা না, সেটা এখানেও কাজ করবে। সবসময় এই 20 নিউটনটা থাকবে, সবসময় এই 20 নিউটনটা থাকবে। আচ্ছা, তাহলে আমি ধরলাম যে বস্তুর যে দোলনটা হচ্ছে এখানে, দোলনটা হচ্ছে এই বরাবর। তো আমি যদি চিন্তা করি যে না এইখানে কোনো একটা বস্তু, মানে বস্তু যখন এভাবে দুলতেছে সে তো এখানেও ছিল, এভাবে দুলতে 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 সে এখানে গেছে। আমি ধরলাম মধ্যবর্তী এরকম একটা বিন্দু আছে, এই বিন্দুতে সেও যখন থাকবে তখনও কার্যকর বল F সমান 20 নিউটন অনুভূমিকভাবেই কাজ করবে, কারণ ওরা এটাই বলে দিছে সর্বদা অনুভূমিকভাবে ক্রিয়াশীল। বুঝছি? আচ্ছা, তাহলে দোলকের অনেকগুলো জায়গা থাকতে পারে। তো ধরলাম যে দোলকটা এখানেও ছিল, ধরলাম যে দোলকটা এখানেও ছিল। আচ্ছা, এখন আমাকে যেটা বুঝতে হবে, যেহেতু এখানে বেগ চাইছে, এখানে অনেকেই কাজ করতেছে, তাই না? তাহলে আমরা এখানে ওই যে ওয়ার্ক এনার্জি থিওরেম থেকে লিখতে পারি যে ওয়ার্ক ডান বাই অল ফোর্সেস হচ্ছে গতিশক্তির পরিবর্তনের সমান। তো এখানে অল ফোর্সেস আসলে কে কে, এটা একটু বুঝতে হবে। প্রথম কথা, এখানে কিন্তু ওজন কাজ করতেছে, সবারই অভিকর্ষ বল এখানে আছে, হুইচ ইজ mg, গ্র্যাভিটেশনাল ফোর্স সবসময় এখানে আছে। আচ্ছা, আর একটা কে আছে এখানে, এখানে কিন্তু যে সুতার টান আছে, প্রত্যেকটা সময় কিন্তু সুতার টান এই ঝুলন বিন্দু বরাবর কাজ করে, তাহলে এখানে কিন্তু প্রত্যেকটা বিন্দুতে সুতার টান আছে। ঠিক আছে? আর একটা জিনিস কি, আচ্ছা, তো এই দুটা জিনিস এখানে সবসময় কিন্তু ভাইয়া কাজ করতেছে। আর এখানে তো ফোর্স একটা আছেই, ফোর্স তো আছেই। ঠিক আছে? তাইলে এই হচ্ছে মোটামুটি আমাদের 3 ধরনের ফোর্স, এটা হচ্ছে আমাদের mg। তাহলে এখানে 3টা যে ফোর্স আমাদের আছে আমি একটু লিখি। একটা হচ্ছে আমাদের টানের কারণে যেই কৃতকাজ, একটা হচ্ছে আমাদের ওজনের কারণে যে কৃতকাজটা, সেটা আমি লিখলাম গ্র্যাভিটি, মহাকর্ষ বল দ্বারা কৃতকাজের কথা লিখলাম। আর একটা হচ্ছে ফোর্স যেটা আমরা দিচ্ছি এক্সটার্নাল ফোর্স, সেই ফোর্স দ্বারা কৃতকাজ। 3টা পোর্শন আমরা এখানে লিখে ফেললাম। এখন কাইনেটিক এনার্জি যে চেঞ্জটা, সেটা আমরা লিখতে হবে। তো যেহেতু এখানে আদি বেগটা শূন্য ধরছে আর এখানে শেষ বেগটা আছে, তো সে যখন এখানে গেছে, যেহেতু এখানে ফোর্স কাজ করতেছে, তো সেই মোমেন্টে তার শেষ বেগটা হচ্ছে আমার ভি, তাহলে গতিশক্তি হবে 12 mv স্কোয়ার, আর এখানে হচ্ছে 0, তাহলে এখানে 0 হওয়ার কারণে গতিশক্তি থাকবে না, তাহলে গতিশক্তির মানটাই আমি এখানে 0 বসাই দিলাম। আচ্ছা, এখন খেয়াল করতে হবে যে টানের কারণে কৃতকাজ এখানে আসলে কত। লক্ষ্য করে দেখো, আমি যদি তোমাকে যে মাঝেরটা দিয়ে বুঝাই তাহলে তোমার জন্য বোঝা সহজ হবে। টানের জন্য এটা হচ্ছে আমার ফোর্সের ডিরেকশন, আর যখন সে কন্টিনিউয়াসলি এভাবে ঘুরে, ধরো সে হচ্ছে এইখান থেকে এইখানে চলে গেছে, সে যখন এভাবে গেছে তখন তার যে সরণের ডিরেকশন কিন্তু সবসময় কি স্পর্শক বরাবর হয়। তাহলে সে যখন এখান থেকে এখানে মুভ করে, সরণ হচ্ছে এই দিকে হয়, সরণ সবসময় স্পর্শক বরাবর হয়। তাহলে আর বল ধরো এই দিক বরাবর, তাহলে বল আর সরণ যেহেতু স্পর্শক বরাবর, তাহলে বল আর সরণের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি বলো? 90 ডিগ্রি। এখানেও সেম, এখানে যে সরণটা হইছে, এই কৌণিক সরণটা হইছে, যদি খুব ক্ষুদ্র একটা অংশ আমি এখানে চিন্তা করি, খুব ক্ষুদ্র একটা অংশ, এই ক্ষুদ্র অংশ যেটা আমি যদি বলি, এই ক্ষুদ্র অংশ হচ্ছে ডিএস, এই ডিএস এর সাথে কিন্তু টি এর মধ্যবর্তী কোণটা কত ডিগ্রি বলো তো? 90 ডিগ্রি। তাইলে এই টানের জন্য যে কৃত কাজটা প্রত্যেকটা মোমেন্টে, যদি আমি এখানেও চিন্তা করি, দেখো এটা টি, সেইটা এখান থেকে মনে করো এতটুকু গেছে, তো অল্প একটু যে দূরত্বটা, এটা কিন্তু সরল রেখার মতোই দেখতে, তাহলে এতটুকু যদি আমার ডিএস হয়,
এই টি এর সাথে এই ডিএস এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। আর আমরা জানি যদি ওই ক্ষুদ্রটুকু কাজ আমি এখানে হিসাব করি যে ডিডব্লিউ টি ডিএস কজ 90 ডিগ্রি, তো ক্ষুদ্র ক্ষুদ্র প্রত্যেকটা কাজে এখানে কত হবে ভাইয়া? 0 হবে। তার মানে টি এর জন্য বা টানের জন্য এখানে কোনো কাজ তুমি পাবা না। যেহেতু প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র কাজে 0, তাহলে মোট কাজের মানও এখানে কি হবে? 0 হবে। তাহলে মোট কাজের মানও এখানে কি হবে? 0 হবে, কারণ ক্ষুদ্র ক্ষুদ্র কাজকে ইন্টিগ্রেট করলে মোট কাজ পাওয়া যায়। এজন্য মোট টানের জন্য যে কৃত কাজ সেটাও এখানে 0। তাহলে এই পার্টটা আমরা এখানে 0 লিখতে পারি। এবার আসো গ্র্যাভিটি। গ্র্যাভিটির জন্য চিন্তা করো, এটা হচ্ছে আমার এমজি আছে, ঠিক আছে? এমজি কাজ করতেছে নিচে, বাট বস্তু উঠে গেছে কোথায়? উপরের দিকে উঠে গেছে না? বস্তু উঠছে কোথায়? উপরের দিকে উঠছে। এই জিনিসটা এখন একটু ভালো করে বোঝার চেষ্টা করে দেখো, আমি বুঝাই। তাহলে বস্তু কতটুকু উপরের দিকে উঠলো? আমি এক কাজ করি, আর একটা স্লাইডে তোমাদের একটু চিত্রটা এঁকে দেখাই। তাহলে ধরো বস্তুটা এইখান থেকে এখানে উঠে গেছে, এখানে উঠে গেছে, হ্যাঁ। তাহলে খেয়াল করে দেখো, বস্তু যখন এখান থেকে এখানে গেছে তখন সে কিন্তু একটা নির্দিষ্ট এই যে উল্লম্ব একটা উচ্চতায় সে আছে, নির্দিষ্ট উল্লম্ব উচ্চতায় সে আছে। এইচ এর মানটা আমরা কিভাবে বের করব? লক্ষ্য করো, এটা যদি আমাদের থিটা হয়, এই টোটাল যে দৈর্ঘ্যটা এটাই কিন্তু আমাদের দোলকের কার্যকর দৈর্ঘ্য। টোটাল দৈর্ঘ্যটাই হচ্ছে দোলকের কার্যকর দৈর্ঘ্য। তাহলে এই দোলকটা যখন এখানে চলে গেছে তখন তো তার দৈর্ঘ্য সেম রয়েছে, তার মানে এটার মানও হচ্ছে এল, এটার মানও এল। এখন এটার মান আমি ধরলাম, এটার মান হচ্ছে এক্স, এটার মান আমি ধরলাম জানি না। তাহলে যে ত্রিভুজটা এখানে আছে, ত্রিভুজ ধরো ও এ বি, এই ও এ বি ত্রিভুজে দেখো এক্সটা হচ্ছে আমাদের ভূমি আর এলটা হচ্ছে আমাদের অতিভুজ। যদি থিটাকে কোণ চিন্তা করো, তাহলে এক্স বাই এল হবে কস থিটা, তাহলে এক্স এর মান হবে এল কস থিটা, এক্স এর মান হবে এল কস থিটা। তাহলে আমি এক্স এর বদলে এখন এখানে কি বলতে পারি? এক্স এর বদলে এখানে আমি এখন বলতে পারি এটা হচ্ছে এল কস থিটা। তাইলে এই এইচ এর মানটা কত হবে বলো তো? এইচ এর মান হবে টোটাল এল থেকে এল কস থিটা বাদ। সুতরাং এইচ এর মান হবে টোটাল এল থেকে এল কস থিটা বাদ, হুইচ ইজ এল কমন নিলে 1 মাইনাস কস থিটা, এল কমন নিলে 1 মাইনাস কস থিটা। তাহলে আমরা কাজ করি, মানটা বের করে ফেলি। গ্র্যাভিটি কি করছে? গ্র্যাভিটি হচ্ছে, দেখো গ্র্যাভিটি কি করছে, এটা তো এখান থেকে এখানে উঠে গেছে। এখন তার সরণটা আসলে কতটুকু? গ্র্যাভিটির জন্য কি আমরা উল্লম্ব সরণ সবসময় নিয়ে কাজ করি, এটা তো আগেই বলছি। তাহলে এখানে এই সরণটা নিয়ে আমার কাজ করা যাবে না, আমাকে কাজ করতে হবে কোনটা? আমাকে কাজ করতে হবে এই উল্লম্ব সরণ নিয়ে, এই উল্লম্ব সরণ নিয়ে আমাকে কাজ করতে হবে, ঠিক আছে? আর গ্র্যাভিটেশনাল ফোর্স কোন দিক কাজ করে? নিচের দিক কাজ করে। তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করে নিচের দিকে, এটা হচ্ছে আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স, আর সরণ হয়েছে উপরের দিক। তাহলে বল আর সরণের মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি। তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য কৃত কাজ হবে এফএইচ কজ 180 ডিগ্রি, হুইচ ইজ মাইনাস এফজিএইচ। এখন এখানে কি করতে পারি? এই মানগুলো আমরা এখানে বসাই দিতে পারি। তাইলে থিটার মান এখানে 0 ডিগ্রি কেন লিখছি? এটা 180 ডিগ্রি হবে। তাহলে মাইনাস এফজিএইচ, এফজি এর মানটা কত? মাইনাস এমজি, এফজি এর মানটা কত? এমজি, কারণ গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে এখানে এমজি এর সমান। তাহলে এইচ এর মানটা আমরা বুঝলাম, এইচ এর মানটা হচ্ছে এল ইন্টু 1 মাইনাস কস থিটা। তাহলে এখানে আমরা সেই কাজটাই করব, এটার মান আমরা বসাইলাম এমজি, যে দেখো এখানে মাইনাস আছে একটা, এখানে মাইনাস দেখছিলাম আমরা, তাহলে এই মাইনাসের মানটা আমরা এখানে একটু বসাই দিব। তাহলে মাইনাস এমজি এল ইন্টু 1 মাইনাস কস থিটা একবারে। যেহেতু এখানে আমাদের এইচ এর মানটা এটা পাইছি, এইচ এর মানটা এখানে বসাই দিছি, তাহলে এটা হবে মাইনাস এমজি এল ইন্টু 1 মাইনাস কস থিটা। এখন লক্ষ্য করো আর একটা অংশ বাকি আছে, ফোর্স দ্বারা কৃত কাজ কত? ফোর্স কোন দিক কাজ করে? আনুভূমিক বরাবর কাজ করে। এখন আনুভূমিক বরাবর তার সরণ কত সেটা বের করলেই হবে। এখন আনুভূমিক সরণ হচ্ছে আমাদের এইটা, আমি ধরলাম এই আনুভূমিক সরণের মান আমি জানি না, আমি ধরলাম এটা হচ্ছে আমাদের সাপোজ ওয়াই। তাহলে এটা যদি ওয়াই হয়, এটা অতিভুজ, তাহলে থিটার এগেনস্টটা থাকে লম্ব, এটা থাকে অতিভুজ, এটা হাইপোটেনাস, সরি এটা হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার, এটা হচ্ছে আমাদের হাইপোটেনাস। তাহলে ওয়াই বাই এল কত হবে?
সাইন থিটা, দ্যাট মিনস ওয়াই এর মান হবে এল সাইন থিটা। সো এই যে এতটুকুর মান আমি আসলে বুঝতে পারছি, আশা করি এতটুকুর মান হবে আমাদের এল সাইন থিটা। তাহলে এই মানটা বের করে ফেলি। এল হচ্ছে আমাদের 1, সাইন থিটার মান আমাদের ছিল হচ্ছে কত, এই যে এল হচ্ছে আমাদের 1, থিটার মান ছিল হচ্ছে আমাদের 30 ডিগ্রি, ঠিক আছে। তাহলে থিটা হচ্ছে 30 ডিগ্রি, এটার মান আসবে আমাদের 0.5, 0.5। তাহলে এই ওয়াই এর মান হচ্ছে আমাদের 0.5 মিটার। আর প্রত্যেকটা মোমেন্টে আনুভূমিক বল কোন দিক কাজ করে? আনুভূমিক বল এদিকে কাজ করে, এদিকে কাজ করে। সরণও কোন দিক হয়েছে? আনুভূমিক বরাবরই হয়েছে। বস্তুটা এখান থেকে এভাবে সরছে, তো তাহলে আনুভূমিক উপাংশ হচ্ছে এদিকেই আছে। তাহলে ওই বল দ্বারা কৃত কাজের মানটা কত হবে? বল দ্বারা কৃত কাজের মানটা হবে, আনুভূমিক বল কাজ করে যেদিকে, সরণ হয়েছে ওয়াই ওই দিকেই, তাহলে মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। তাইলে ওই বলের মান হচ্ছে আমাদের কত ছিল? বলের মান ছিল হচ্ছে আমাদের সবসময় 20। আচ্ছা, এখানে মান না বসাই, এফ ওয়াই কস 0 ডিগ্রিকে আমি লিখতে পারি এফ ওয়াই। এবার এখানে তাহলে এখানে লিখে রাখি এফ ওয়াই হাফ এম বি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার। এখন সমস্ত মান বসাই দিব, আমাদের অ্যান্সার চলে আসবে। তাইলে মাইনাস এম এর মান কত আছে 2, জি এর মান 9.8, এল এর মান 1, 1 মাইনাস কস 30 ডিগ্রি প্লাস এফ ওয়াই হচ্ছে কত? এফ হচ্ছে 20, ওয়াইয়ের মানটা আমরা কত পাইছি? ওয়াইয়ের মানটা আমরা পাইছি 0.5, তাহলে 20 ইন্টু 0.5 হাফ এম বি স্কোয়ার। এম এর মান আমরা পাইছি হচ্ছে কত? 2 ভি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা সলভ করলে আমাদের অ্যান্সার চলে আসবে। আমরা একটু দেখি কত আসে। ওকে, সো এখানে আমাদের 2 আর 2 দুই পাশ থেকে কাটাকাটি, সো আমাদের ভি স্কোয়ারের মান আসতেছে 7.37। দেয়ারফর ভি এর মানটা হচ্ছে রুট করলেই চলে আসবে। তো ভি এর মান আসছে 2.715, আমরা এটাকে 2 ধরলাম, 2 মিটার পার সেকেন্ড। তো এই হচ্ছে আমাদের এই প্রশ্নের সলিউশন। তো প্রশ্নটা হয়তো একটু বড় লাগতে পারে অনেকের কাছে, বা অনেক কথা মনে হতে পারে, বাট এই টাইপের প্রশ্ন সলভ করার মাধ্যমে আমরা আসলে আমাদের কনসেপ্টগুলোকে আরেকটু স্ট্রং করতে পারি। আমি ছোট করে রিভিউ করে আসলে এখানে কি করছি, এখানে একটা এরকম দোলককে এভাবে টান দিয়ে ধরে আমরা হচ্ছে দোলাচ্ছিলাম। দোলানোর সময় সে যখন 30 ডিগ্রি অবস্থায় আছে, তখন হচ্ছে আমরা জানতে চাইছি যে তার শেষ বেগটা আসলে কত। তো যেহেতু আদি বেগটা আমরা 0 থেকে শুরু করছিলাম, আদি বেগটা 0, এখানে আসার পরে তার একটা বেগ তাহলে থাকবে। তো এই বস্তুতে সবসময় আনুভূমিকভাবে একটা বল কাজ করতেছে, তাহলে একটা কাজ থাকবে সেই বল বরাবর, এই জন্য লিখছি সেই বল বরাবর একটা কাজ থাকতেছে। বস্তুতে গ্র্যাভিটি আছে বা অভিকর্ষ বল আছে, তো অভিকর্ষ বলের জন্য একটা কাজ থাকবে, এই জন্য ডব্লিউ জি লিখছি। আর যেহেতু এই সুতার মাধ্যমে বস্তুটা যুক্ত, তার মানে সুতার টান একটা কাজ করবে, সেটা হচ্ছে ঝুলন বিন্দু বরাবর। তাহলে টান যেহেতু একটা বল, এক ধরনের বল, টানের জন্য একটা কাজ এখানে থাকবে। তো আমরা জানি সমস্ত ধরনের কাজের যে মান সেটা হচ্ছে গতিশক্তির পরিবর্তনের সমান, এই জন্য সমস্ত কাজ লিখছি আর এখানে গতিশক্তির পরিবর্তনের অংশ লিখছি। এখন দেখো, এই টানের জন্য যে কাজ সেটা 0, কেন 0 আমি আগেই বলছি, কারণ এখানে প্রত্যেক মোমেন্টে টানের ডিরেকশন আর সরণের ডিরেকশন একটার একটার লম্বভাবে থাকে। যেহেতু সরণটা হচ্ছে স্পর্শক বরাবর, এই জন্য ছোট ছোট সমস্ত কাজ 0 হওয়ার কারণে মোট টান বল দ্বারা কৃত কাজের মানটাও 0 হবে। গ্র্যাভিটির জন্য যে কাজটা, গ্র্যাভিটি আসলে কাজ করে কি, আমরা পড়ছিলাম গ্র্যাভিটি হচ্ছে উল্লম্ব সরণের জন্য শুধুমাত্র কাজ করতেছে। তাহলে যেহেতু গ্র্যাভিটি শুধুমাত্র উল্লম্ব সরণের জন্য কাজ করে, গ্র্যাভিটি কাজ করে নিচের দিকে, আর বস্তুটা উঠে গেছে কোন দিক? উপরের দিকে উঠে গেছে। কিন্তু আমাদের এই ডিরেকশন নেওয়া যাবে না, চিন্তা করতে হবে সে উপরে উঠে গেছে, এই যে এটা মানে উপরে উঠে গেছে। এটা আমি দেখাইছি যে বস্তু আসলে এখান থেকে কি উপরে উঠে গেছে, তাহলে গ্র্যাভিটি কাজ করতেছে নিচের দিকে। তাহলে কাজ কত হইল? এফ এইচ কজ 180 ডিগ্রি, তাহলে মাইনাস এম জি এইচ। তো এইচ এর মানটা আমরা আবার একটু বের করে নিছি ত্রিকোণমিতি খাটায়। এইচ এর মানটা হচ্ছে এল ইন্টু 1 মাইনাস কস থিটা আসছে। এইচ এর মানটা এখানে আমি আবার বসাই দিছি। এইচ এর মান বসানোর পরে আমি এই ডব্লিউ জি এর ভ্যালুটা এখানে বসাইলাম। আর একটা কাজ হচ্ছে আমাদের ডব্লিউ এফ। ডব্লিউ এফটা আসলে কি? ডব্লিউ এফ হচ্ছে সবসময় আনুভূমিকভাবে যে 20 নিউটন বল আমার উপর কাজ করে, সবসময় আনুভূমিকভাবে যে 20 নিউটন বল আমার উপর কাজ করে, সেই 20 নিউটন বলের জন্য কৃত কাজ। তো যেহেতু আমাদের সরণটা এইখান থেকে এ বি বরাবরও হয়েছে,
আসলে তো স্মরণ হয়েছে আমার এখান থেকে এতটুকু, এটা হচ্ছে অ্যাকচুয়াল স্মরণ। কিন্তু অ্যাকচুয়াল স্মরণকে ভাঙলে আমরা দুইটা স্মরণ পাই, একটা হচ্ছে উলম্ব আর একটা হচ্ছে আনুভূমিক। তো আনুভূমিক বলের জন্য আমাকে আনুভূমিক স্মরণ নিয়ে কিন্তু কাজ হিসাব করতে হবে। তাহলে আনুভূমিক স্মরণ কতটুকু হয়েছে সেটা আমরা বের করছি ওয়াই এর মাধ্যমে। তো ওয়াই এর মান আমরা দেখছি 0.5, আর আনুভূমিক বল হচ্ছে আমাদের কত আছে 20। তাহলে কৃত কাজ হবে এফ ইন্টু ওয়াই কস 0 ডিগ্রি। যেহেতু স্মরণের ডিরেকশন আর আনুভূমিক বলের ডিরেকশন একই, এই জন্য 0 ডিগ্রি লিখছি। তাহলে ডব্লিউ এফ হবে হচ্ছে এফ ওয়াই। এই জিনিসটা আমি এখানে আবার বসাইছি। এরপর সমস্ত মান বসানো শেষে শেষমেশ আমাদের এই অবস্থানের বস্তুর শেষ বেগের মানটা চলে আসছে। তো আশা করি সবাই আমরা এই প্রশ্নটা বুঝতে পারছি এবং কাজ শক্তি উপপাদ্যের অ্যাকচুয়াল জিনিসটা আমরা ফিল করতে পারছি। তো এই স্লাইডে আমাদের এ পর্যন্তই। তোমাদের সাথে পরবর্তীতে অন্য কোনো লেকচার দেখা হচ্ছে ইনশাল্লাহ। ভালো থাকো।